আমি তো জানতাম না যে উনি আমার সাথে সংসার করবে না, কিন্তু উনি তো জানতো আমার সাথে সংসার করবে না, তাহলে এত কিছু দরকার ছিল? দরজা খুলে অবাক হয়ে গেলাম, বললাম কি ব্যাপার, আপনি না মানিকগঞ্জ যাচ্ছেন আপনার মায়ের কাছে, মাকে দেখতে? বলে না, তোমার কথা মনে পড়ছিল, চলে আসলাম। ভিতরে ঢুকেই উপরে ছিটকিনিটা লাগিয়ে দেয়, ফোনটা সুইচ অফ করে দেয়। যদি এটা স্পষ্ট করে বলতে চাই তাহলে সেটা হচ্ছে না আমাকে করেন। মানে রেপ কেন? আপনাদের তো 7 দিন পরে বিয়েই হওয়ার কথা ছিল। দেন উনি আমার সাথে যত রকম অন্যায় করেছেন, করে রাত 11:30 চলে যান। মারছে কেন? কারণ আমি রাজি হচ্ছিলাম না। উনি কি বলছিল? ওনার কি? উনি বলছিল যে আমরা বিয়ে করবো, তো এখন তোমার করলে সমস্যা কি? কল করে বলে যে তোমার তো ভিডিও আমি করে রেখেছি ওই রাতে, মানে আমার সাথে একটা ফিজিক্যাল রিলেশনে থাকতে হবে। আমি বলছি যে আমি এখানে 70-80 জন লোক আছে, ওনাদেরকে লিখিত দিব, আপনি মানে যেভাবে চলতে বলেন আমি সেভাবে চলবো, কিন্তু আমার সংসারটা করেন। ও বলে না, করবো না, আমি অন্যখানে বিয়ে করবো, সবার সামনে। কেউ কোনো প্রতিবাদ করলো না। তার মানে আইনগতভাবে এখনো আপনি তার স্ত্রী? জি। আপনার কাবিনের টাকা পেয়েছেন? না, আমি কাবিনের টাকা পাইনি। এই মানুষটা আবার ফিরে আসলে আপনি তার সাথে সংসার করবেন? এটা আপনার কাছে বা মানুষের কাছে আমার প্রশ্ন। আমার ভুল ছিল হচ্ছে আমি যে প্রথমে বিয়ে করেছি সেটাও আমার ভুল ছিল, দ্বিতীয়বার বিয়ে করেছি সেটাও আমার ভুল ছিল। প্রথম বিয়ে করেছিলাম। স্বাগতম ইটস কমপ্লিকেটেডে। আজকে আমাদের সাথে আছেন কেরানীগঞ্জ থেকে সুমাইয়া। সুমাইয়া তার জীবনের এমন একটা গল্প বলবেন যেখানে তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন তার প্রাণপ্রিয় স্বামীকে, কিন্তু স্বামী এখন তারই মামলার আসামি এবং তিনি তার সাথে ঘটে যাওয়া সকল খারাপ কিছুর বিচার চাচ্ছেন। কি করেছেন তার স্বামী, আসলেই কি সেটা সত্য, নাকি সুমাইয়া সেখানে অন্য কিছু চাচ্ছেন? সেই বিষয়টা সুমাইয়ার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব, জানতে চাইবো আসল সত্যটা কি। সুমাইয়া, স্বাগতম আপনাকে ইটস কমপ্লিকেটেড, জীবন ধর্মী একটা শো। আপনাকে প্রথমেই বলি যে আপনি কি স্বেচ্ছায় এই প্রোগ্রামে এসেছেন? জি, আমি স্বেচ্ছায় এসেছি। আপনাকে কেউ জোরপূর্বক বলে কয়ে এখানে নিয়ে আসা হয়েছে, এরকম কিছু হয়েছে? আমাকে কেউ জোর করে আনেনি, আমি নিজ থেকে এসেছি। আপনার পুরো নাম, আপনার বাড়ি, গ্রামের বাড়ি এবং আপনার বর্তমান বয়সটা যদি একটু বলতেন। আমার নাম হচ্ছে সুমাইয়া আক্তার, আমার বাড়ি হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কলাতিয়াতে, এবং ওটাই হচ্ছে আমার স্থানীয় এবং বর্তমান দুটোই ঠিকানা, এবং আমার বয়স হচ্ছে বর্তমানে 28 চলছে। আমার বাবা হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করছেন, আমার মা আছেন এবং আমি আছি। আমার কোনো ভাই বোন নেই, আমি একা। আমি আমার মায়ের আদর পেয়েছি, সম্পূর্ণটা পেয়েছি। বাবার আদর কেন পাননি? উনি বিদেশে থাকতেন ছোটবেলা থেকেই? আমি যখন ছোট তখন থেকে উনি বিদেশেই ছিলেন। আসেন বলতে হচ্ছে গত 3 বছর আগে এসেছিলেন। ওখানে কিছু না মনে করলে একটা কথা বলবো। জি। মানে ওনার বাড়ি আমার বাড়ি বলছেন, আপনার বাবা কি আরেকটা বিয়ে করেছেন? আমার বাবা একটা বিয়ে করেছেন, কিন্তু ওনার ওই ওয়াইফ নিয়ে হচ্ছেন, উনি ওখানেই থাকেন, ওখানেই সেটেল। এটা কি আপনার জন্মের পরপরই এই ঘটনা ঘটেছে? জি, আমার জন্মের পরপরই। মানে হচ্ছে মূলত আমার মা অসুস্থ। আচ্ছা। আমার মায়ের হচ্ছে আর কোনো বেবি হবে না। সেক্ষেত্রে আপনার মায়ের মত ছিল বিয়েতে, আপনার বাবার বিয়েতে? জি ছিল, মানে কিছু করার নেই আসলে। তো আপনার বাবার ওখানে এখন বাচ্চা কাচ্চা, মানে আপনার ভাই, সৎ ভাই হয়েছেন বা বোন? না, মানে একটা বোন আছেন বলতে ওরকমই না, সুস্থ না আসলে। আপনার বাবা যে আরেকটা বিয়ে করেছেন ওখানে কি বাচ্চা হয়েছে পরবর্তীতে? জি। কজন হয়েছে? ওখানে 2 জন আছে। 2 জন আছেন? জি। আচ্ছা, তারা কি আপনার থেকে তো ছোটই বটে, ওখানে পড়াশোনা করছে? আমার থেকে ছোট। তো বাবার সাথে বন্ডিংটা তেমন একটা হয়ে ওঠে নাই, তাই তো? বাবার সাথে বন্ডিং তেমন একটা হয়ে ওঠেনি, তবে উনি আমাকে যথেষ্ট টাকা পয়সা দেওয়া থেকে শুরু করে এটা সবই করেছেন উনি। মানে আপনার যা যা লাগে ভরণ পোষণ সবকিছু দিয়েছেন। জি। তারপরে হয় না যে মেয়েদের কলিজার টুকরা হচ্ছে বাবা, বাবাকে মিস করেন নাই? মিস তো এখন করি না, সত্যিকার অর্থে এখন করি না, আগে করতাম। বলতেন আসতে আসার জন্য? বলা হয়ে ওঠেনি কখনো। আসলে আমি আমার লাইফটা নিয়ে এত পরিমাণে বিজি ছিলাম, ওই যে বললাম প্রচন্ড পড়াশোনা করতাম লাইফের জীবিকার তাগিদে বলেন। মাঝখানে কিন্তু আমার বাবা কিছুদিন টাকা আবার দেয়নি। কেন? তখন ওই যে সৎ মায়ের জন্য। তো সৎ মা, আমি যখন কথা বলতাম দেখা যায় আমার সৎ মা বলতো, মানে এটা সেটা বলতো আর কি বানিয়ে। একটা কথা বলেছিলেন যে তোমার মেয়ে বলেছে যে সুই হয়ে ঢুকবো, ফাল হয়ে বের হবো। যে কথাটা আমি বলিনি, যে কথাটার মিনিংটাই আমি এটা মানে কি আমিও বুঝি না। এই কথাটা আমার বাবা রাগ করেছিলেন। তারপর ওনাকে আমি বোঝাতে ব্যর্থ হয়েছি যে আমি এই কথাটা বলিনি, বা এই কথাটা কেন বলবো, কী কারণে বলবো সেটা আমি বুঝতে পারিনি, যে কারণে রাগ করে অনেকদিন কথা হয়নি। তারপর আবার কথা হয়েছে, দেন উনি আমাকে ব্যাংকের মাধ্যমে টাকা পয়সা দিয়েছেন, এখনো দিচ্ছেন। মানে বাবা ভালোবাসে, এটা বোঝাই যাচ্ছে, যেহেতু টাকা পয়সা এখনো দিচ্ছে। কিন্তু সৎমারা কি কখনোই আসলে দেখতে পারে না, মানে প্রথম ঘরে সন্তানকে? এমনই কি হয়, কি মনে হয় আপনার? আমি তো বলবো দেখতেই পারে না, আমার যে এক্সপিরিয়েন্স যতটুকু বলে। ওনার সাথে আমি কিছুদিন কথা বলেছিলাম, উনি আমাকে মামা বলেই কথা বলতো।
তারপর একটা সময় মনে হলো যে না, উনি আমাকে পছন্দ করছেন না। মানে আপনি ফোন দিলে রাগ করতেন? তারপর আর আপনার অন্য অন্য বোনদের সাথে, ভাই বোনদের সাথে? ওনারা তো একসাথেই আছেন। মানে আপনার কথা হয়েছে তাদের সাথে? হ্যাঁ, আমার যে বোনটা ছিল, বোনটার সাথে আমার কথা হয়েছে। ভাইটা আবার ছোট, তারা ওর কেমন? সাথে আমার কথা হয়নি। ও ভাইটার সাথে আমার কখনো কথা হয়নি, কারণ ও অনেক ছোট। বুঝতে পেরেছি। আর মায়ের ভালোবাসা সম্পর্কে একটু জানতে চাই। মা যেহেতু কিছুটা অসুস্থও ছিলেন এবং কিছু না মনে করলে মানে সম্ভবত ওনার ইউট্রাসে কোনো সমস্যা হয়েছিল, জি, তাই তো? জি। মানে এরকম হলে যেটা হয় যে ইউট্রাস কেটে ফেলে দিতে হয়, তখন আর পরবর্তীতে বেবি নিতে পারে না, এরকম ওনার কিছু? আসলে ফেলে দেওয়া হয়নি, মানে আছে, কিন্তু ওনার বেবি কনসেপ্ট করবে না। আচ্ছা, যাই হোক, এটা হতেই পারে মানুষের জীবনে। আল্লাহ তাআলা ওনাকে সবসময় সুস্থ রাখুক। উনি নিশ্চয়ই আপনাকে অনেক আদর করে ভালোবেসে বড় করেছে, কারণ একটা মেয়েকে বড় করা মানে হচ্ছে মায়ের ঘাড়ে, মানে তিনিই বাবা তিনিই মা। তো তার সাথে আপনার বন্ডিংটা কেমন ছিল একটু যদি বলতেন? আমি যদি বলি তাহলে বলবো যে আমার মাই আমার মা, আমার মাই হচ্ছে আমার বাবা আমার কাছে। আমার মা আমাকে অনেক মানে অনেক ভালোবেসে আমাকে বড় করেছেন। আগেও আমাকে স্কুলে নিয়ে যেতেন, আবার অপেক্ষায় থাকতেন আমি কখন আসবো, বা একটু লেট হলে আবার উনি আমাকে নিয়ে আসতেন। প্রাইভেট যখন পড়তে যেতাম আমাকে নিয়ে যেতেন। মানে এখন একটু আবেগপ্রবণ হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমি পরবর্তীতেই মায়ের সাথে অন্যায় করেছি। মায়ের সাথে মুহূর্তগুলো জানতে চাই একটু। মায়ের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো ছিল, বিয়ের আগ পর্যন্ত খুব ভালো ছিল। উনি আমাকে প্রচন্ড পরিমাণ আদর করতেন, ভালোবাসতেন। মানে আমাকে চোখে হারায় যেরকম, মানে আমি ছাড়া হচ্ছে না দুনিয়াটাই অন্ধকার। আমি এ পর্যন্ত কোনো কাজ করে বড় হইনি ওনার কাছ থেকে। ও সমস্ত কাজ বাসার করতো, আমি করতে চাইলেও করতে দিত না, বা করতে পারতাম না, বা ওই যে একা একা বড় হয়েছে একটা অন্যরকম একটা ফিল নিয়ে, যে আমিই তো সব, বা নিজে থেকেও কখনো করিনি, করার চেষ্টাও করিনি কখনো। কারণ দেখছি এখনো পর্যন্ত আমি হচ্ছে আমার মা এভাবে গ্লাসটা রাখে, আমি হাতটা ধুই, দেন হচ্ছে ভাত খাই, ও তারপর আমি গোসল করে আসি, আমার ড্রেসটা রেখে চলে আসি। এখন একটু মেন্টালি একটু আছি, একটু ডিপ্রেশনে আছি বলতে পারেন, বা আগে থেকেও। এখনো পর্যন্ত আমার মা আমার ড্রেসগুলো ধুয়ে দেয়, যদিও এগুলো গর্বের কথা না, কিন্তু আমি গর্ব করে বলছি যে আমার মা হচ্ছে এতটাই ভালো। বাইরে গেলে এখনো ফোন দিয়ে মানে বলে না যে কখন আসবে কি? প্রতি আধা ঘন্টা পর পর আমার মা আমাকে ফোন করে, প্রতি আধা ঘন্টা পর পর। এমনি মানে স্কুল কলেজে থাকলে তো একটু বিরক্ত হতেন নাকি, যে এত ফোন দেওয়ার কি দরকার নাকি? তখন তো বিরক্ত হতাম যখন কলেজে যেতাম মা আমাকে দিয়ে আসতো আবার নিয়ে আসতো, তখন দেখতাম যে না আসলে একটু বড় হচ্ছি, নিজের একটা স্বাধীনতা থাকে, স্বাধীনতা থাকে, তো তখন ব্যাপারটা ভালো লাগতো না। তো একদিন আমার একটু মন খারাপ করছিলাম, দেন হচ্ছে আমার একটা বান্ধবী বলেই ফেললো যে আন্টি আপনি এত আসবেন না, সময় এখন বড় হয়েছে না, আমাদের কাছে ওকে ছেড়ে দেন। পরে বললো ঠিক আছে তোমরা যেহেতু বলছো আসবো না, কিন্তু আসবো না বলেও দেন সে থাকতো, কিন্তু একটু দূরে থাকতো। দূর থেকে আপনাকে দেখতো। মা কতটা ভালোবাসে এবং কতটা টেনশন করতো আপনাকে নিয়ে। অনেক অনেক অনেক। আসলে মারা না মানে সবসময় চায় যে মেয়ের একটা ভালো কিছু হোক। নিশ্চয়ই তার কোনো স্বপ্ন ছিল আপনাকে নিয়ে, যে আমার মেয়ে উমুক হবে, বলতো না এরকম যে আমার মেয়ে, যেমন আমার মা বলে এখনো যে আমার মেয়ে জাতিসংঘের মহাসচিব হবে, যেটা সম্ভব না কি না আমি জানি না, কিন্তু আপনার মা কি বলতো? আমার মায়ের স্বপ্ন ছিল প্রথমে তো আমার মা চেয়েছিলেন আমি ডক্টর হই, দেন ইচ্ছাকৃতভাবে হচ্ছে আমি কমার্স ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, তো ওইভাবে আর ওইদিকে মুভ করা হয়নি। দেন আমার মা আবার চাচ্ছিল যে আমি অ্যাডভোকেট হই, কিন্তু আসলে কোনোটাই আমার পক্ষে পূরণ করা সম্ভব হয়নি। আচ্ছা, আন্টি তো বেঁচে আছেন এখন না? জি। আচ্ছা, খুব সুন্দর একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং মায়ের ভালোবাসা নিয়ে বেড়ে উঠেছেন, পড়াশোনার মধ্যে ছিলেন। তারপর কি হলো? অনার্স পাশ করলেন কোন ইউনিভার্সিটি থেকে? আমি অনার্স কমপ্লিট করেছি লালমাটিয়া মহিলা কলেজ থেকে, এবং আচ্ছা। মাস্টার্সও আমার ওখানে। কোন সাবজেক্টে? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এ। বাহ, খুব ভালো একটা সাবজেক্ট এবং ডিমান্ডেবল সাবজেক্ট। তারপর কি হলো? এর মধ্যে কোনো ভালোবাসা মনে নাড়া দেয় নাই? জি, ভালোবাসা মনে নাড়া দিয়েছিল, সেটা হচ্ছে 2013 সালে। আচ্ছা। 13 সালে একটা ছেলে আমাকে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব করবো, তো ওই মুহূর্তে আমার জন্য ডিস্টার্ব ছিল। আমি তো পড়াশোনা করতাম, পড়াশোনার মধ্যেই ছিলাম, পেছন পেছন ঘুরতো। পরবর্তীতে একটা সময় ওই ছেলেটা আমার মার পায়ে পড়ে গেল যে সুমাইয়াকে হচ্ছে আমার কাছে বিয়ে দেন, আমাকে ভালো রাখবো। অনেক মানে এরকম যত রকম কনভিন্স করা যায়, কিন্তু আমার মা বললে যে না, আমার মেয়েকে আমি পড়াশোনা করাচ্ছি, এই মুহূর্তে আমি আসলে বিয়ে শাদী দিব না। পরবর্তীতে ছেলে নাকি এখানে মরতে যায়, সেখানে এটা করে সেটা করে। পরে আমার খালাতো বোন বিষয়টা দেখলো, পরে দেখলো যে না, এলাকার কাছাকাছি এলাকাতে, তাহলে দেখি আমরা আগাই। যেহেতু বাবা হচ্ছে দূরে আছেন, বড় ভাই নাই, চাচাও নেই, চাচাও হচ্ছে বিদেশে, তাহলে আমরা একটু দেখি যদি বিয়ে দিয়ে দেওয়া যায়, বা বিয়ের পর যেহেতু ভালোবাসে যদি পড়াশোনাটা কমপ্লিট করানো যায়। এরপর ছেলের ফ্যামিলিতে আমার খালাতো বোন, আমার খালা কথা বললো এবং আমার মাকে জানালো, বললো যে সুমায়াকে এখানে বিয়ে দেওয়া যায়, তাহলে হচ্ছে বিয়ে দাও। দেন হচ্ছে আমার মা
মানে মনের কষ্ট নিয়ে একটু বিয়েটা রাজি হয়েছিল। তারপর বিয়েও হলো, আমার ফ্যামিলিগতভাবে বিয়ে হলো, বরযাত্রী সহকারে যেভাবে আসে। ওখানে আমি 6 মাস ছিলাম। মানে আপনার ওই ছেলের সাথে কোনো প্রেম ছিল না? মানে আমার দিক থেকে আসলে প্রেম ছিল না, ওই ছেলেটাই আপনাকে তখন খুব আমি ভালোবাসতো? ছোটই ছিলাম। আমি যদি বলতে যাই, আমি আসলে আমার জ্ঞান বুদ্ধিগুলো অনেক পরে বিকশিত হয়েছে, বয়সের তুলনায় একটু। 2013 সালে আপনি কত বয়স হবে? আপনি তো মনে হয় ক্লাস 10-এ পড়েন তখন, নাকি? আমি তখন এসএসসি পাস করেছি। এসএসসি পাস করেছেন, 18 কি হয়েছিল? আমার ওই বিয়েটার হচ্ছে কাবিন হয়নি, কারণ ওই যে বয়স হচ্ছিল না, বয়স যে কারণে হচ্ছিল কাবিন না। তখন হচ্ছিল না, আচ্ছা, কাবিনও হয়নি। মানে তারপরে আপনার কোনো ফিলিংস ছিল না? তাহলে হুট করে একটা পরিবারে ঢোকার পরে কি দেখলেন? মানে তার সাথে অ্যাডজাস্ট হয়েছিল? অ্যাডজাস্ট বলতে আসলে আমি প্রচন্ড ঘরকুনে একটা মানুষ আগে থেকে। আমি বললাম তো আমার ছেলেবেলার কথাটা, তো আমি চেয়েছিলাম সংসার করতে, কিন্তু হয়নি, কারণবশত হয়ে ওঠেনি। কেন হয়নি সেটাও আমি বলছি। ওনারা ছিল কৃষি নির্ভর একটা পরিবার, তো অনেক আসলে কাজকর্ম ছিল, যে কাজকর্মগুলো আমি কিছুই পারতাম না। আমি তো শুরুতে বললাম যে আমার মামাকে দিয়ে কিছুই করাননি তিনি। তো তারপর আমি অনেক চেষ্টা করতাম। ওখানে গিয়ে রান্না করা শিখে গিয়েছি, কাজকর্ম করা শিখে গিয়েছি, কিন্তু একটা সময় হয়ে আমি হলাম কি, প্রেগনেন্ট হয়ে পড়লাম ওই আচ্ছা। 6 মাসের মাথায়। তারপর প্রচণ্ড পরিমাণে আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হওয়ার পর আমি আমাদের বাসায় চলে আসি, এবং ওই সময় আমি বেশিরভাগ হসপিটালেই ভর্তি ছিলাম। তারপর ওই ছেলেটা, আমি যতটুকু শুনেছি, আমি জানি না, আমি সত্য মিথ্যা বলতে পারবো না, এটার আমি জাজমেন্টও এখন যাব না যে আসলে কোনটা সত্যি বা কোনটা মিথ্যা, কারণ যেটা আমি ছেড়ে চলে এসেছি। আমি শুনলাম যে যখন আমি আমাদের বাড়ি ছিলাম, তখন ওই ছেলেটা রাতের বেলা অন্য একটা মেয়ের সাথে দেখা করতে গিয়েছে। ওখানে নাকি ওই মেয়ের পরিবার, মেয়ের যে এলাকার পাশে কিছু লোকজন ধরে বিয়ে করিয়ে দিয়েছে। ওহো, তখন আমি কিন্তু রানিং ওয়াইফ ছিলাম, আপনি প্রেগনেন্টও ছিলেন? প্রেগনেন্টও ছিলাম। কত মাসের? তখন 3 মাসের প্রেগনেন্ট ছিলাম। আচ্ছা, তারপর? এরপর হচ্ছে আমি শুনে আমার প্রচন্ড খারাপই লাগছিল। মানে এখন আসলে ওই খারাপ লাগাটা কিন্তু আমার ভিতরে আসবে না, কারণ আমি ভুলে বুঝছি, গেছি, অনেকদিন ওটা হয়ে গেছে। অনেকদিন হয়ে গিয়েছে। তো যে কারণে হচ্ছে আমি পরবর্তীতে ভাবলাম যে ঠিক আছে, তাহলে প্রেগনেন্ট অবস্থায় নাকি ডিভোর্স দেওয়া যায় না। আর ও আমাকে বললো, একটা কথা বললো, ওর সাথে আমার একদিন কথা হয়েছে এর পরবর্তীতে, যে সময় আমি তো বিয়ে করে ফেলেছি, আমার কিছু করার নেই, তোমার রাস্তা তুমি দেখো, আমার রাস্তা আমি দেখি। তাহলে এই বাচ্চা আমাকে এই কথাটা বললো। তারপর ওই মুহূর্তে আমার কিছুই করার ছিল না, আমি এত পরিমাণ অসুস্থ ছিলাম, আমি বারবার মাকে বলছিলাম, মা আমি বাঁচবো না, আমি মরে যাব। 7 মাস আমার পেটে বাচ্চা ছিল, মানে প্রি ম্যাচিওরড বেবি যেটাকে বলা হয়। তো সেটা হয়েছে। হওয়ার পর আমার আর মনে হলো যে না, সব মিলিয়ে আর হচ্ছে না, বিয়ে করে ফেলেছে। তার মধ্যে ওখানেও একটু ফিজিক্যালি যে হ্যারাসমেন্ট ছিল, খুব বেশি ছিল তা না। ফিজিক্যালি তবে মানে ছিল। মারতো আপনাকে? হ্যাঁ, মাঝে মধ্যে, তবে অনেক বেশি না। পরবর্তী যে চ্যাপ্টারে যাব সেটার তুলনায় আসলে কিছুই না। আচ্ছা, আর বাচ্চাটা কি হলো? প্রিম্যাচিওর হয়ে গেল? আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, মানে সুস্থ আছে তো বাচ্চা? জি, 7 মাসের বাচ্চা তো অনেক ছোট হয়েছিল। অনেক ছোট। আপনি তো খুব তাড়াতাড়ি গল্পটা বলে ফেললেন, কিন্তু আমি চিন্তা করতেছি, একটা মেয়ে, তার সাথে মাথার উপরে বাবা নামে ছাদটা নাই, শুধু মা আছে, হাজবেন্ড আরেকজন বিয়ে করে ফেলেছে আরেকজনকে, আর সেই বাচ্চাটা তো আবার প্রি ম্যাচিওর, একা একা জন্মদান। আমি শুনেছি, একজন প্রেগনেন্ট মহিলা আমাকে বলেছিল যে প্রেগনেন্সি অবস্থায় যেই মানুষটা মানে যা যা কষ্ট পায়, সেটা নাকি সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে। তো ওই সময়টা আপনার লাইফটা কেমন ছিল, যে বাচ্চাটা যখন জন্ম নিচ্ছিল, বা এটার ওই ভবিষ্যৎ? সময়ের কথা যদি আমি বলতে চাই আপু, মানে ওই প্রেগনেন্টের মুহূর্তের কথাটা আমি জীবনে বলতে পারবো না। আমার জীবনে এই পর্যন্ত 28 বছরে যা যা হয়েছে, সবচেয়ে বেশি কষ্টের মুহূর্তই ছিল ওইটা, প্রেগনেন্ট সময়ের কথা। প্রচন্ড গরম লাগতো, মানে আমি হচ্ছে টিকতে পারতাম না। তার মধ্যে হচ্ছে আমার বাবা ওই মুহূর্তে আমার কোনো খোঁজখবর নেন না। ওই মুহূর্তে কেন? ওই মুহূর্তে তো ওনার সৎমা উনি কথা বলতে দেননি। আমার বিয়ে তো ওনার আসার কথা ছিল, কিন্তু আসতেও দেননি। আর আমি অল্প দিনের মধ্যে প্রেগনেন্ট হয়ে পড়েছি, যে কারণে ওই মুহূর্তে ওনার সাথে আমার কথা হয় না। আমার মা অনেক কষ্ট করে আমার যে খাওয়ানো, তারপর যে ডক্টরের খরচগুলো, সেগুলো ম্যানেজ করেছে। আপনার হচ্ছে আবার আপনার একটা পশু হসপিটালে চাকরি করতেন। কি জব করতেন উনি? মানে ওইখান থেকে হচ্ছে উনি প্রশিক্ষণ প্রাপ্ত ছিলেন, মেডিসিন এনে দেন হচ্ছেন দিতেন মানুষদেরকে, আশেপাশে যত যারা ছিলেন বা কেউ যদি ফোন করতো, তো ওনাদের ওই যে কি বলে ভ্যাকসিন দিতেন। তারপর কবুতর, এগুলো হাঁস, এগুলোকে দিতেন। এরপর আমার মা হচ্ছে সেলাই কাজ করতেন, এবং উনি হচ্ছেন আরবি পড়াতেন। যত আশেপাশের ছেলে মেয়েরা আছে আমার মায়ের কাছে আরবি পড়তে আসতো, এবং বয়স্ক মহিলারাও পড়তে আসতো যারা আগে শিখে আসেনি। কিন্তু এই অবস্থায় আপনার প্রথম হাজবেন্ড আপনাকে কোনো টাকা পয়সা দেয়নি? আপনি চেয়েছিলেন, যোগাযোগ করার চেষ্টা করেছিলেন? আমি তো যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।
ওখানে মানে আমার পক্ষে যে একটা সালিশ করবে ওই মুহূর্তে একটা লোকও ছিল না, মানে একটা যে সাপোর্ট আমার ছিল না। আর আমি তখন বয়সে ছোট ছিলাম, তখন আমি পড়াশোনা মাত্র করছি, কলেজে পড়াশোনা করছি, মানে সব মিলিয়ে হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না, আমি ওর সাথে পেরে উঠছিলাম না। এরপর আমার হচ্ছে আমার বাচ্চাটা আমার যখন পেটে, মানে এত পরিমাণ আমার কষ্ট হতো, আমি যে হসপিটালে যেতাম আমার মনে হচ্ছিল আমি রাস্তায় মারা যাব। দেন হচ্ছে এভাবে আসলে সময়গুলো ওই সময়টা নাকি ইমোশনাল খুব ডিসব্যালেন্স চলে, মানে ওই সময়টা স্বামীকে খুব কাছে পেতে ইচ্ছে করে, বা কেউ আমার পাশে থাকুক, বা কেউ আমাকে দেখুক, আমার ইমোশনটা বুঝুক। ওই সময়টা আপনার ইচ্ছে করতো না এরকম? আপু আমি এত পরিমাণে কষ্ট পেয়েছি যে আমার এই ইমোশনটা কাজ করেনি। আমি এত পরিমাণে কষ্ট ছিলাম, মানে আমি তো আমার শরীর নিয়ে বাঁচতে পারছিলাম না। আমার তখন মনে হচ্ছিল যে আমার কবে আল্লাহ একটা সুস্থ স্বাভাবিক বাচ্চা পৃথিবীতে আসবে, আমি কবে মুক্ত হব, আমি কবে একটু সুস্থ হব। দীর্ঘ 7 মাসের মধ্যে 6 মাস আমার শরীরে অ্যান্টিবায়োটিক পড়েছে। কেন? আমি প্রচন্ড দুর্বল অসুস্থ ছিলাম, প্রচন্ড রকম, মানে আমি হয়তো ডিসক্রিপশন করে বলতে পারছি না। মানে আচ্ছা, যেদিন প্রেগন্যান্সির মানে যেদিন ডেলিভারিটা হলো ওদিন কিভাবে কি ছিল আপনার পাশে? ও হ্যাঁ, ডেলিভারি সেদিন হচ্ছে আমার একবার ব্যথা শুরু হলো, খাচ্ছিলাম, পরে আমার ব্যথা সব সময় থাকতো। ওই যে বললাম না, দীর্ঘ 7 মাসে অসুস্থ, 7 মাসের মধ্যেই আমার ব্যথা ছিল, মানে ব্যথা প্রচন্ড পরিমাণে। যেতাম, অ্যান্টিবায়োটিক দিতে একটু কমতো, আবার 2 দিন পর আবার উঠে যেত। তো ওই দিনও খাচ্ছিলাম, ব্যথা শুরু হলো। তো আমার মা আমি ভাবছিলাম যে হয়তো ওই রকমই ব্যথা হবে। আমি হসপিটালে গেলাম, ডক্টরও বললো যে ফলস পেইন, এটা আসলে প্রেগনেন্ট হবার কোনো নেই, সম্ভাবনা নেই। 2 দিন হসপিটালে থাকলাম, আমি 2 দিন পর্যন্ত না খেয়েছিলাম হসপিটালে। মানে আমার মা হচ্ছে টাকার ম্যানেজ জোগাড় করছিলেন, দৌড়াদৌড়ি করছিলেন, এখানে সেখানে যাচ্ছিলেন, ওষুধ আনছিলেন, ডক্টরের সাথে কথা বলছিলেন, আমার দেখভাল করছিলেন। আমার ফ্যামিলিতে কেউ নেই, মা ছাড়া ওই মুহূর্তে ছিলেন না। এর পরবর্তীতে হচ্ছে আমি হসপিটাল থেকে 2 দিন পরে বাসায় আসলাম, এবং ওই দিন আরো বেশি দুর্বল ছিলাম। না খেয়ে কেন ছিলেন? মানে খেতে পারতেন না নাকি খাবার ছিল না? খাবারও ছিল না, কারণ আমার মত আমার সাথেই ছিল, রান্না করবে কে? হসপিটালে তো রান্না করার সিস্টেম নেই। হসপিটাল থেকে খাবার দেয়নি? ওটা হসপিটাল থেকে তো খাবার দেয় না, খাবার বাইরে থেকে নিতে হয়। কিন্তু আমার মা এত পরিমাণে ব্যস্ত ছিলেন টাকা ম্যানেজ এবং ওষুধপত্র আমার দেখাশোনা করা নিয়ে, মানে আসলে ওইভাবে হয়নি। আর যেদিন ডেলিভারি হলো সেদিন কি সিজারে হয়েছে? জি। এরপর আমার জন্য কিছু নিয়েছিল খাবার, কিন্তু ওইগুলো আমি খেতে পারিনি, যে কিন্তু ভাত না, এমনি যে আদার্স বাইরে থেকে খাবার কিনে নেওয়া। পরবর্তীতে আমি বাসায় চলে আসলাম 2 দিন পর। এরপর আবার আসলাম, এসে ওই দিন আমার খালার বাসায় গিয়েছিলাম। সেদিন আমাদের বাসায় যায়নি, আমার খালা বললো যে ঠিক আছে সুমাইয়া যেটা এত অসুস্থ তাহলে আমার বাসায় নিয়ে আসো। ওই দিন বসলাম, আমার খালা বললো ভাত দেবো। আমি চিন্তা করলাম যে আমার মা খাবে, থাক আমি আর না খাই, কারণ একটা মানুষের বাড়ি। একটু করলাম, মানে একটু হেজিটেশন ফিল করলাম। দেন হচ্ছে মা খেলো, আমাকে রিকোয়েস্ট করেছিল, তারা বলেছিল যে খাবার জন্য, আমি খাইনি। হঠাৎ করে আবার ব্যথা, প্রচন্ড পরিমাণে ব্যথা, আগের মতোই ব্যথা, কিন্তু এবার হচ্ছে একটু ডিফারেন্ট ছিল, যেটা ওই যে প্রেগনেন্ট মানে বাচ্চা হওয়ার আগ মুহূর্তে যেরকম হয়, যে ব্লাড যাওয়া পানি যাওয়া ওরকম হচ্ছিল। আমি খালাকে বললাম যে খালা এরকম হচ্ছে আমার, বলে তাহলে বাচ্চা এবার হয়ে যাবে, এবার আর দেরি করা যাবে না। আর অনেক ব্যথা। এরপর হসপিটালে গেলাম, ওনারা একটা ইঞ্জেকশন দিল, আরও ব্যথা বেড়ে গেল। আমি চিৎকার করছিলাম তখন ব্যথায়। ওনারা আমাকে নর্মালি ট্রাই করেছিল, কিন্তু হয়নি। মানে একটা যে চাপ প্রয়োগ করা, সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। খাওয়া দাওয়া তো ছিল না, প্রচন্ড দুর্বল ছিলাম আমি। এরপরে আমার মা যখন আমার কাছে আসলো, মাকে একটা কথা বললাম যে মা আমি তো মরে যাচ্ছি, মা টাকার জন্য কি মরে যাব? আমার মা বললো যে না, হায়াত থাকলে কেউ মরে না, আর তুমি আমার একটা সন্তান, আমি তোমাকে মরতে দেবো না। আমার মা বললো যে আপনারা সিজারের ব্যবস্থা করেন। ডক্টর বলছিল, মানে ডক্টররাও বুঝতে পারছিল যে হয়তো বা নর্মালি হতে পারে, ওনারাও ট্রাই করছিল, কিন্তু আমি তো কোলাতে পারছিলাম না, আমি মানে ব্যথা সব মিলে পারছিলাম না। পরে মা বললো যে ঠিক আছে আপনি ডক্টরকে ফোন করেন, আসতে বলেন। ওনারা বলছিল যদি ডক্টর আসতে নর্মালি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে টাকা পে করতে হবে। মা বললো ঠিক আছে তাই করবো, আপনি আসবেন না, মেয়েকে মারতে পারবো না। তারপর ডক্টর আসলো, বারবার বলছিলাম ডক্টর কেন আসে না, বলে বিজয় সরণিতে আছে, এখানে আছে সেখানে আছে, বলে আমাকে রাখছিল। দেন যখন ডক্টর আসলো, আমাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। মানে কোনো কিছুর আসলে ছিল না, এত তাড়াহুড়া, 7 মাসের মধ্যে বাচ্চা হয়ে যাবে। আর এই দিক থেকে যে বাচ্চার বাবা কোনো খোঁজ নাই? ফোন দিয়েছিলেন আপনারা? আমার মা ফোন দিয়েছিল। কি বলে? কিছু না, কোনো সারা শব্দ নেই, ফোনে হ্যালো বললে কেটে দিত। তখন নিজের বাচ্চাকেও দেখতে ইচ্ছে করে না? কি পাষণ্ড বাবা।
তারপর এরকম বাবা পৃথিবীর কারণ না ওটিতে হোক। নিয়ে যাওয়া হলো আমাকে। ওখানে আমি বললাম প্রচন্ড যে আমার ব্যথা করছে। যে ডক্টরের যে সিনিয়র ছিলেন বললো যে মা ব্যথা এখনই কমে যাবে, মেবি পিঠের দিকে কোনো ইঞ্জেকশন দিয়েছে। দেখলাম যে আমার এখান থেকে পর্যন্ত অবশ্যই গেল। তারপর কি করেছে না করেছে আমি তো জানি না, তবে আমার সেমিস্টার ছিল তখন। আমার মনে হচ্ছিল যে আল্লাহ, আমি যদি মরে যাই আমার বাচ্চাটার মুখও হয়তো বা দেখতে পারবো না। আবার ভাবছিলাম যে ঠিক আছে আমি যদি মরে যাই, আবার যে পৃথিবীতে আসছে সেও যেন মরে যায়। মানে এই যে কেন মৃত্যু চাচ্ছিলেন কেন? আমি চাচ্ছিলাম না যে যে জন্ম দিল সে পেটে আসার পর থেকে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে, কোনো খোঁজখবর নেয়নি। এবং ওই ছেলেটা যদি ওই বাচ্চাটা তখন জানতাম যে ছেলে হবে, ছেলেটা যদি পৃথিবীতে আসে তাহলে কতটুকু আসলে ও সুখে থাকতে পারবে সৎ মায়ের কাছে। যেহেতু আমার সৎ মা আছে আমি জানি, এই জন্য। কিন্তু পরে দেখলাম যে একটা অনেকক্ষণ পরে, আমি জানি না সময়টা আমি করতে পারবো না, আন্দাজ করতে পারবো না, আমি দেখলাম যে একটা লাল কাপড়ে মোড়ানো অনেক সুন্দর একটা বাচ্চা, ঠিক এতটুকু, মানে এত সুন্দর। আমি প্রথমে বিশ্বাস করতে পারিনি ওটা আমার বাচ্চা, কারণ আমার স্কিন টোন কিন্তু ফেয়ার না, উজ্জ্বল সামলা। তো ওর বাবাও ছিল উজ্জ্বল সামলাই। বাচ্চাটা একেবারে মানে মাশাল্লাহ খুবই সুন্দর ছিল। লাল কাপড়ের মুড়ি আমাকে দেখালো যে আপনার ছেলে হয়েছে। জাস্ট আমি এক নজর শুধু দেখলাম, দেখে ওর কপালে একটা চুমু দিলাম, আর কিছু আমি বলতে পারবো না। ওকে বের করে নিয়ে গেল। এর পরবর্তীতে আমাকেও বের করলো। আমার মা আমার বাচ্চার দিকে আর তাকায়নি, কারণ আমার মনে একটা ছিল যে আমার মেয়েটা সুস্থ আছে কিনা, আমার মেয়েটা বেঁচে আছে কিনা, আমার মেয়েটা কেমন আছে। আমাকে যখন বের করলো, আমার মা বারবার ডাকছিল সুমাইয়া সুমাইয়া, মানে আমার মা নিশ্চিত হতে যাচ্ছিল, মানে ওপরে মেবি সাদা একটা কাপড় দিয়ে বের করিয়েছে আমাকে। তা আমার মা প্রথমে নাকি দেখে ভয় পেয়ে গেছে, এটা মায়ের কথা। পরবর্তীতে আমার মা ভেবেছে যে আমি কি মারা গেলাম কিনা। পরে আমার মা আমাকে ডাকছিল আমার কানের কাছে এসে, সুমাইয়া সুমাইয়া। আমি যে কথা বলবো ভেতর থেকে শক্তিটা আসছিল না, শুধু একটু করে সাউন্ড করলাম এরকম, যে হ্যাঁ। আমি আমার মাকে বোঝালাম যে আমি আছি, ঠিক আছি। তারপরে আপু যখন পর্যবেক্ষণ রুমে নিয়ে যায়, সে কষ্ট আর কি বলবো। সিজারের সময় তো বুঝিনি, তখন তো অবশ করে নিয়েছে। মনে হচ্ছিল পানি তৃষ্ণায় মরে যাব ওই মুহূর্তে। পানি খেতে দিচ্ছিল না, একটা নির্দিষ্ট সময় শেষে নাকি পানি খেতে হয়। এবং ওই রাতে আর আমি আর বাচ্চাকে আর দেখলাম না। এখানে একটু থামিয়ে দিই, আমিও আপনার সাথে আসলে ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। যেটা হচ্ছে সাধারণত এই কথাটা বলে যে বাচ্চা যখন হয়, দেখবেন শ্বশুর বাড়ির মানুষ যদি থাকে সেখানে, তখন বাচ্চাটাকে আগে গিয়ে কোলে নিয়ে দেখে সবাই, তখন কিন্তু মায়ের খবর রাখে না। কিন্তু আপনার মা সেখানে উপস্থিত ছিল, আপনি কি খেয়াল করেছেন? আপনার মা কিন্তু ওই বাচ্চাটার থেকে বেশি আপনার কথা চিন্তা করছিল, কারণ আপনিই তার বাচ্চা এবং আপনিই ঠিক আছেন কিনা। মানে এটাই হচ্ছে মা এবং অন্য বাড়ির মাদের মধ্যে পার্থক্য আসলে। তারপর কি হলো? আমার বাচ্চাটা ছিল আমার খালাতো বোনের কাছে। এবং বিশ্বাস করেন আপু, আমার বাচ্চাটা ছেলেদের কানে নাকি আজান দিতে হয়। যখন ছেলেরা জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, ওদের কানে বা উচ্চস্বরে আজান দিতে হয়। মানে একটা ছেলে আমার ওখানে ছিল না, বা একটা পুরুষ ছিল না যে আমার ছেলের কানে আজান দিবে। আমার মাই আজানটা দিয়েছে, আমার মাই কাজটা সম্পন্ন করেছে। কিছু করার নেই, তো কেউ নেই। তো ওই রাতে যখন কোনো ডক্টর ছিল না আজান দেওয়ার জন্য ওখানে? ডক্টর আজান দেয় না। আচ্ছা, তারপর? পরে ওই পর্যবেক্ষণ রুমে কষ্টে ব্যথা হচ্ছিল, মানে জ্বালা করছিল আর ব্যথা করছিল, যে কাটা যে জায়গাটা প্রচন্ড পরিমাণে। আর পানি তৃষ্ণার কথা সে কি বলবো, মানে আমার মনে হয় আমি মুখে বর্ণনা দিয়ে সে কষ্টের কথা আমি বোঝাতে পারবো না। সে কষ্টের কথা, বাচ্চা পেটে আসার পর থেকে যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া, সেই কষ্টের কথা আমি মানে বর্ণনা করে শেষ করতে পারবো না, যে কি পরিমাণ কষ্ট। দেখেন, বাচ্চাটা তো দুজন মিলেই আসলে বাচ্চাটা হয়েছে, তাই না? তো ওই সময়টা আপনার যিনি সাবেক ছিলেন হাজবেন্ড, তার প্রতি ঘৃণা, তীব্র ঘৃণা আসে নাই? এসেছে তো, প্রচন্ড রকম ঘৃণা এসেছে। আপনি কোনো মেসেজ, যোগাযোগ কিছু করার চেষ্টা করেননি? আমি তো ফোন দিচ্ছিলাম, ওই দিন আমি ফোন দিচ্ছিলাম, দেখলাম যে ওয়েটিং। যে মেয়ের সাথে কথা বলতো, মানে ওয়াইফ ছিল তখন, ওই মুহূর্তে বাড়ি আনেনি, বিয়ে করেছে কিন্তু বাড়ি তুলে আনেনি। ওই মেয়েটাকে ফোন দিলাম, দেখছিলাম ওয়েটিং। তারপরে আমি ওটির থেকে বের হওয়ার পর পর্যবেক্ষণ রুমে গিয়ে একটু সুস্থ হয়ে, সকালবেলা আমার সিজার হয়েছে রাত 10:40-এর দিকে, মানে আমার বাচ্চাটা হয়েছে 10:40-এ। সকালবেলা আমি একটা মেসেজ করলাম ওই মেয়েটার নাম্বারে, আর ওই ছেলেটার নাম্বারে কোনো মেসেজ করিনি। যে ঠিক আছে, তোমরা যদি একসাথে থাকতেই চাও তাহলে আমাকে আরও স্পষ্ট করে বলো, আমি সোহেলকে ছেড়ে দেব। ওর নাম ছিল সোহেল। দেন আমাকে ফিরতে পাল্টা একটা মেসেজ আমার ফোনে আসলো,
খুব জঘন্য ভাষা, আমি একটু সুন্দর করে বলছি, যদি এক বাপের জন্মের হয়ে থাকিস তাহলে সোহেলকে ছেড়ে দিবি, ঠিক এতটুকু। তারপর ওখানে আমি স্টপ হয়ে গেলাম। আর বাচ্চা হয়েছে সেটা জেনেছিল? কিভাবে জেনেছিল? আমি মেসেজ করেছিলাম ওই মেয়েটাকে, আর ওই ছেলে পক্ষ যে ওখানে তো আমার মাই ফোন করেছিলেন, ফোন করে বলেছিলেন ওর যে মাকে, মানে সোহেলের মাকে। তাদের পক্ষ থেকে কি বলা ছিল? না, ফোন কেটে দিয়েছে, কোনো কিছু বলেনি। বাচ্চা হয়েছে জেনেও কেটে জেনেও দিয়েছে? কিছু বলেনি। আমি যখন পরবর্তীতে হচ্ছে মানে মেসেজ যখন করলাম, আমার পাল্টা একটা মেসেজ আসলো, তখনই আমি ধরে নিয়েছি যে আর না, ওখান থেকেই আসলে শেষ। মানুষের তবুও থাকে না কিছু আশা থাকে, যে শেষ হওয়ার পরেও একটু আশা থাকে যে ঠিক আছে, আমি যেহেতু শুনেছি জোর করে বিয়ে করে দিয়েছে, তাহলে দেখি ছাড়ে কিনা। বা আমি তো পারিবারিকভাবে আমার বিয়ে হয়েছে, এমন না ওর সাথে আমি আর পালিয়ে আপনি বিয়ে বাচ্চার করেছি। মা, সবচেয়ে বড় আমার কথা। একটা বাচ্চাও হয়েছে, তো সেই দিক থেকে আমার একটা আশা ছিল যে দেখি। আর মেয়েটা আসলে ওটাও একটা মহিলা ছিলেন, ভদ্র মহিলা ছিলেন, ওনার বাচ্চা আগেও আছিলেন, তো উনি গার্মেন্টসে কাজ করতেন। তা আমি যতটুকু জানি ওনার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাটে। তো এইভাবে হচ্ছে ওনাদের পর আমি ছেড়ে দিলাম, বাসায় আসলাম। ছেলেটা কি গার্মেন্টসে চাকরি করতো আপনার হাজবেন্ড? তাহলে কিভাবে প্রেম হইলো তাদের? ফোনে। ফোনে? তাতে বউ সহ বাচ্চা ছেড়ে দিল। আর আপনি বাচ্চাটাকে পেলেন কখন হাতে? আমি ওই দিন আর বাচ্চা পাইনি, বাচ্চা পেয়েছি হচ্ছে পরের দিন সকালে, দেখে আমার মা কোলে করে নিয়ে এসেছে। পিঠটা দেখলাম, মাশাআল্লাহ এত সুন্দর, পিঠের মধ্যে এত বড় বড় লোম, ফর্সা। মানে ও বাচ্চাটার কথা মনে হলে ওটা আমার কাছে মনে হয় আমার সমস্ত দুঃখের মধ্যে এটা হচ্ছে একটা আনন্দ, আমার জন্য একটা বেস্ট পাওয়া। আমার মনে হয় যে ওর চেহারাটা যদি আমি মনে করি একটু, এবং ওই ফিলিংসটা, মা হওয়ার ফিলিংসটা যদি আমি একটু মনে করি, যে আমার জীবনের সবচেয়ে সুন্দরতম অধ্যায় ছিল আমার বাচ্চার চেহারাটা দেখা, যে এত সুন্দর বাচ্চা, মাশাআল্লাহ। দেখতে কার মতো হয়েছে? আপনার মতো? অনেকটাই আমার মতো, আচ্ছা। মানে আমার চেহারার মতোই আর কি, কিন্তু ও বেশ, আমি একটু আবার হাইটটা কম, ও লম্বা হয়ে গেছে আপনার থেকে? আমার সমান হয়ে গিয়েছে এখন। ওর বয়স কত এখন? ওর বয়স হচ্ছে 10 বছর শেষ, কিসে পড়ে? ও 5-এ পড়ে। আপনার কাছে থাকে? জি মানে আপনি, আম্মু আর আপনার ছেলে একসাথে থাকছেন? জি, মানে আমার ছেলেকে আমি আবার হয়েছে কি কিছুদিনের জন্য এসে দিয়েছিলাম, এখন তো বন্ধ, যে কারণে কোথায় দিয়েছিলেন? একটা ইংলিশ মিডিয়াম স্কুল আর কি। মানে আবাসিক? জি জি, ওখানে দিয়েছিলাম, হুম। তো ওখানে ছিল, এখন বাসায়। তো আপনার মানে আমি দেখি কি সৃষ্টিকর্তার পরিকল্পনাগুলো কি সুন্দর না? আপনার ঘরে কিন্তু একটা ছেলেরই দরকার ছিল, সেই গার্ডিয়ানটা কিন্তু পেয়ে গেছেন আপনি, মাশাআল্লাহ। তারপর আরো বলছি আমার ছেলের ব্যাপারে, যদি তাহলে ছেলের ব্যাপারটা শেষ করি। আচ্ছা বলেন। আমার ছেলেটা হচ্ছে এত ভালো, ও এখনই মনে করে আমি ওর বাবা। যদি বলি সোয়াদ আমি তোমার কি হই, বলে কেন মেয়ে হও, বাজারে যদি যাও ওকে নিয়ে 3-4টা বড় বড় যদি বোঝা নেই, ও আমাকে একটাও নিতে দেবে না, পারুক আর না পারুক সবগুলো সে একদম উঁচু করে বাসায় নিয়ে যাবে। কষ্ট হচ্ছে, সে বেঁকে যাচ্ছে, তবুও নিয়ে যাবে। মানে ও হচ্ছে আমাকে সেল্টার দিচ্ছে। আর আমার বাচ্চাটা এত 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 ভালো, আমি যা বলবো তাই। আমার কাছে এখন মনে হয় যে আমি আল্লাহর কাছে কোনো পুণ্যের কাজ করেছিলাম, যার ফলস্বরূপ আল্লাহ আমাকে এত ভালো একটা ছেলে দিয়েছে। আল্লাহ কাউকে কখনো, যে বলে না একটা কথা, যে আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কষ্ট কাউকে দেয় না। আপনাকে ওখান থেকে কষ্ট দিলেও এখান থেকে কিন্তু আবার উঠিয়ে দিয়েছে আপনার ছেলের মাধ্যমে। আপনার ছেলে তো এখন বেশ বড়, সে কি বিষয়গুলো, মানে জন্মের পরে বাবা নেই এই বিষয়টা সে কিভাবে মেনে নিয়েছিল, বা কিভাবে তাকে বুঝ দিয়েছিলেন? ও আমাকে কখনো প্রশ্নও করেনি যে মাম্মি আমার বাবা কোথায়, কারণ ও আমার প্রতিটা পদক্ষেপ, আমার প্রতিটা কথা, আমার প্রতিটা কান্না, আমার প্রতিটা হাসি ও দেখে দেখে বড় হয়েছে। আমাকে কিছু এক্সপ্লেনেশন করতে হয়নি, ও বুঝতেই পেরেছে যে ওর বাবা আমার সাথে এই অন্যায়টা করেছে। এখনো পর্যন্ত যদি ওকে জিজ্ঞেস করা হয় তোমার বাবার নাম কি, বলবে, কিন্তু ওর মুখের এক্সপ্রেশন দেখে আপনি বুঝেই যাবেন যে বাধ্য হয়ে বলছে, কারণ বলতে হবে তাই বলছে। মানে সে জানে এই ঘটনাগুলো? যে সব জানে। সব জানে। আপনি বলেছিলেন? ওকে আমি বিস্তারিত কিছুই বলিনি, সেই হয়তো বুঝে একজনের নিয়েছে। কাছে আমি বলেছি, ও হয়তো খুব নোটিস করেছে, শুনেছে, বুঝে গিয়েছে। আপনাকে কখনো জিজ্ঞেস করে নাই? কখনোই জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করলে হয়তো খুব অনেক কষ্ট বুঝতার, পেতাম। খুব অনেক বুঝতার। সমস্যার, অনেক। আপনি একটা ছোট্ট লাইফে কত কিছুর মধ্য দিয়ে গেছেন, আরো তো বাকি আছে শোনা। এর মধ্যে আপনার যিনি সাবেক হাজবেন্ড, তিনি কি বাচ্চাকে দেখে নাই একবারও জীবনে, বা দেখতে বাচ্চাকে- চায়ও নাই? না, দেখা হয়নি। তবে একদিন এসেছিলেন,
এটা তো সেদিনের কথা, এটা আবার সেদিন চলে আসলো। 2025 সালে একবার এসেছিলেন, এসে পাশের বাসা থেকে, তখন আমি বাসায় ছিলাম না। আমি যদি বাসায় থাকতাম আমার ছেলেকে কখনোই বের করতে পারতো না। ও বারবার জিজ্ঞেস করতো, তারপর আমাকে মানে ফোন চেষ্টা করেছে। করেছিল আপনার ছেলের সাথে দেখা করার এসেছিল একদিন, তারপর সেটা 2025 সালে। এত বছর এই যে, পর, এর মাঝখানে কোনোদিন দেখে নাই? না কোনোদিন দেখেনি। আচ্ছা, আমার তারপর ছেলে কি এখনো হলো? পর্যন্ত দাদু বাসা কেমন, দাদি বাসা কেমন, দাদাকে, দাদিকে, ফুপুকে, চাচাকে চিনেই না। বাবার চেহারা দেখেছে? ওই একদিন দেখেছে। কি করলো এসে? এসে ড্রেস নিয়ে এসেছিল একটা, ঈদ ছিল এটা গত বছর। তো ড্রেসটা আমার ছেলে রাখেনি, বলেছে না আমার মাম্মি যতক্ষণ না পর্যন্ত আমাকে বলবে আমি ততক্ষণ পর্যন্ত রাখবো না। খুঁজে পেলো কিভাবে? আমাদের এলাকা তো পাশাপাশি, ও, মানে আচ্ছা। জাস্ট 5 মিনিটের দূরত্ব। মানে আমাদের এলাকা হচ্ছে নদীর এই পার, ওদের এলাকা হচ্ছে নদীর ওই পারে। তারপর বাবার সাথে বের হয়নি? না, বেরও হয়নি। 5 মিনিটের দূরত্বে একটা সন্তানকে দেখতে আসতো না? কি ভয়ঙ্কর পাষণ্ড পিতা। ওর দাদি আমি এখনো জানি না। আছে, দাদা এখনো আছে, ফুপু আছে, তারপর চাচা আছে, কেউ এ পর্যন্ত দেখতে আসেনি, কেউ না। আর ওই মেয়ের সাথে কি এখন আপনার সাবেক হাজবেন্ডের যোগাযোগ বা আমি আসলে জানি না ওই ব্যাপারে, আমার খোঁজ খবর রাখাই হয় না। তিনি রাখি কেমন না। আছেন জানেন? তবে মানুষের কাছে যতটুকু শুনি যে ওই যে যাকে বিয়ে করেছে সেই ভদ্রমহিলাও এখানে থাকেন না। মানে সম্পর্কে আছে কি নাই সেটা জানি না, কিন্তু এই বাসায় থাকেন না। কিছুদিন থেকেছেন, এখন আর থাকেন না। আর বাচ্চা কাচ্চা হয়েছে তাদের? হ্যাঁ, ছেলে হয়েছে একটা। ছেলে হয়েছে, দুটোই ছেলে না? যাক, তারপর কি হলো? আস্তে আস্তে আপনার সন্তান নিয়ে আপনার আরেকটা লাইফ শুরু হলো, সাথে আপনার মা। পরবর্তীতে হচ্ছে আমার পড়াশোনা, তখন আমি লালমাটা মহিলা কলেজে অনার্স রানিং আসলে করছি। আর এই সবের মাঝখানে আপনি পড়াশোনাটাও চালিয়ে গেছেন? জি, বাপরে বাপ। আমার বাচ্চা হয়েছে তখন আমি ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, তখন আমার বাচ্চা হয়েছে। আচ্ছা, তারপর? এরপর আমি ফাইনাল দিলাম কলেজ এসে লালমাটিয়াতে, পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। এর মধ্যে আবার আমাদের স্কুলে আমি দেখলাম যে না, আমার বাচ্চা, আরেকটু কথা আমি বলিনি, সেটা হচ্ছে আমার বাচ্চাটা যখন হলো হসপিটালে, প্রথম দিন আমার কাছে ছিল না, তারপরের দিনও আমি প্রচন্ড আমার ইয়া করছিল, ব্যথা করছিল কাটা জায়গায়, আমার কাছে ছিল না। কিন্তু ওই দিন আমার বাচ্চাটা এত কান্না করছিল, এত কান্না করছিল, আমার ভালো লাগছিল না কিছুতেই, মানে অনেক কান্না করছিল। পরের দিন আমি আমার মাকে বললাম যে সবকিছু বাদ দাও, আমার বাচ্চা আমার কাছে দাও, তোমার কাছে কান্না করে। ওই যে ছোট বাচ্চাদের হয় কি, নরম করে কাপড় করে একটু গোল করে দেওয়া হয়, বালিশে নাকি বড় বালিশে মাথা রাখতে পারে না, তো এরকম করে দেওয়া হয়েছে আমার বাচ্চাটাকে। কিন্তু আমার বাচ্চাটাকে ওখানে শুয়ে দিয়েছে, বাচ্চাটা জাস্ট এতটুকু হয়েছিল, ওখানে দেখে কান্না করছে। হঠাৎ করে এত ছোট একটা বাচ্চাকে আমি জাস্ট এভাবে শুয়ে আমার এখানে রাখলাম। বিশ্বাস করেন আপু, সারাটা রাতে একটু কান্নাকাটি কোনো কিচ্ছু নেই, কোনো কিচ্ছু নেই। মানে যে ওই যে আগের রাতে যে পরিমাণে চিৎকার করে কান্না করছিল ছোট বাচ্চা, মানে সমস্ত আশেপাশের লোকজনও একটু হচ্ছিল, বারবার ডক্টর আসছে, একটা ড্রপ দিচ্ছে যে নাভির দিকে, যে নাভি ব্যথা করছে কিনা বা অন্য কোনো প্রবলেম হলো কিনা দেখে যাচ্ছে, কেউ কোনো কিছু বুঝতে পারছে না। খাচ্ছিল কিন্তু কান্না করছিল। পরে যখন আমার এখানে আসলো, সব কান্না শেষ, সারা রাত ঘুম, সে কি বিভোরে ঘুম, আমিও ঘুমিয়েছি, ও ঘুমিয়েছে। মায়ের স্পর্শ। ওই দিন থেকে আমার মনে হলো যে আমি শুধু আমার ছেলের জন্য বাঁচবো, এই পৃথিবীতে আমার আর কিচ্ছু লাগবে না, শুধু আমার ছেলেটাই হচ্ছে আমার। যেহেতু আমার একটা ছেলে হয়েছে, আর আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, যেহেতু আমি এটা বিশ্বাস করি, আমি একজন মুসলিম, তাহলে আজকে থেকে আমার জীবনটা শুরু হবে আমার ছেলেকে নিয়ে। ওই মুহূর্তে ছেলেকে এরপর 6 দিন পরে বাসায় আসলাম, খাওয়াচ্ছিলাম ছেলেকে, লালন পালন করছিলাম, যাচ্ছিল, হাসছিল, কান্না করছিল, এটা সেটা, এভাবে আমার ছেলেটার 6টা মাস হলো। 6 মাস পর মনে হলো যে না, আমার ছেলের চাহিদাটা একটু বেড়ে গিয়েছে আগের চেয়ে, এবার আর হচ্ছে না, আমি আর বসে থাকতে পারছি না। পরবর্তীতে আমারই এলাকাতে পার্শ্ববর্তী একটা হাই স্কুলে আমি যোগাযোগ করলাম এবং আমার সিভিটা ড্রপ করলাম। ঠিক তখন আপনি অনার্স পাস নাকি? না, অনার্স কমপ্লিট করেন নাই? কমপ্লিট করিনি, অনার্স ভর্তি হয়েছে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমি ফার্স্ট ইয়ারও কমপ্লিট হয়নি, ফাইনাল এক্সাম দেইনি। এর পরবর্তীতে হচ্ছে আমার বাচ্চাটা রেখে আমি মাকে বললাম যে মা, ওকে একটু তুমি রাখো, আমি দেখি সিভি দিয়ে আসি। সিভি দিয়ে আসার 5 থেকে 6 দিন পর আমাকে কল করা হলো, ওখানে গেলাম, ওখানে এক্সাম নিল হচ্ছে লিখিত এবং ভাইবা নিল, অনেকজন ছিল যারা স্কুলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হেড স্যার থেকে শুরু করে অনেকেই, এবং আমাকে সেখানে সিলেকশন করা হলো, আমি সিলেক্টেড হলাম। এরপর থেকে প্রথম অনেক কষ্ট করতাম, মানে হাই স্কুল শাখাটাও দেখতাম, প্রাইমারি শাখাটাও দেখতাম, তার মধ্যে আবার টিউশনিও ছিল। সকাল 7টায় বাসা থেকে বের হতাম,
রাত 9টার আগে বাসায় ফিরতে পারতাম না। আর গোসল সে তো অনেক দিনই মিস হয়ে যেত সময়ের ইসের জন্য, স্বল্পতার কারণে। আবার বাচ্চাকে তো ফিডিং রাতেই করতে দেখছি, হচ্ছে। রাতে দেখছি। ও সারাদিন আমার বেস্ট ফিডিং করতে পারতো না, রাতে করতাম। ওই মুহূর্তে ওকে দুধ কিনে খাওয়াতাম, ওহো। ফিডার খাওয়াতে হতো, আমার মায়ের কাছে থাকতো। তারপর এভাবে আস্তে আস্তে গেল। আর আপনার নিজের পড়ালেখা কখন করতেন? আমার নিজের পড়ালেখা ওই রাতেই করতাম, আচ্ছা। বাচ্চাটা যখন ঘুমিয়ে যেত তারপর করতাম। আর কলেজে তো নিয়মিত আসতাম না, যখন প্রয়োজন হতো কোনো কিছু একটা না বুঝলে ইউটিউবে সাহায্য নিতাম, অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলো। তারপর বুঝতাম না, বান্ধবীদের কাছ থেকে খবর নিতাম যে আজকে এই চ্যাপ্টারটা করানো হবে, ওই দিনে ক্লাসে হাজির থাকতাম। আর এক্সামগুলো তো নিয়মিত অবশ্যই দিতাম। তো আমার কিন্তু কোনো ইয়ার এ পর্যন্ত গ্যাপ নেই, সবগুলো হচ্ছে রেগুলার। পর এভাবে চালিয়ে যাচ্ছিলাম। এবং তবু আপনাকে একটা সুন্দর একটা কথা বলি, সেটা হচ্ছে আমার রেজাল্ট কিন্তু অনার্সে ফার্স্ট ক্লাস। মানে আপনি রেজাল্টটা দেখলে বুঝতে পারবেন যে এত কিছুর পরেও এত ভালো একটা রেজাল্ট। পরবর্তীতে হচ্ছে আমি এভাবে চলছিলাম, 2 বছর গেল, আমার ছেলেটাও বড় হলো, ও আরো হাসছিল, খেলছিল, আমাকে আরো আনন্দের মধ্যে রাখছিল আরো বেশি। এর পরবর্তীতে আমি স্কুল থেকে সিনিয়র টিচার হিসেবে নিয়োগপ্রাপ্ত হলাম। আমার যে স্কিলগুলো দেখে, আমার পড়ানোর যে বিষয়গুলো সবকিছু দেখে আমার বেতনটাও বাড়ানো হলো। এবং এর পাশাপাশি হচ্ছে আমি করতাম, কোচিং করাতাম, টিউশনি চালিয়ে যাচ্ছিলাম। কিছু না মনে করলে প্রথম বেতন কত ছিল আপনার? আমার প্রথম বেতন 6,000 টাকা ছিল। তারপরে টিউশনি মিলিয়ে কেমন টাকা? 15,000। 15,000 আসতো। ওটা দিয়ে বাসার ভাড়া সব তো আপনারই? বাসা আমাদের নিজেদের। আচ্ছা, নিজেদের। বাসা আর বাবা তখন টাকা পাঠাতো না? না, ওই মুহূর্তে টাকা পাঠাই। তাহলে 15,000 টাকাই সংসার চলতো পুরা? হ্যাঁ, মা কিছুটা সাপোর্ট দিত। মাও তো কাজ সব করতেন। সাপোর্ট দিত তা না, মাও কিছুটা সাপোর্ট দিত আর কি। তারপর মাও দেখা যেত আমি যেখানে আটকে যেতাম সেখানে আমার মা আমাকে সাপোর্ট করতো। কিন্তু আমার হয়ে যেত আপু, মানে সব মিলিয়ে হয়ে যেত। এরপর আমার বাচ্চাটা আরো বড় হলো, আমার স্যালারি আরো বেড়ে গেল স্যালারিটা। পরে এভাবে চলছিলাম। পরে আমার বাবা হঠাৎ করে 2020 সালে আমাকে ফোন করলেন আমার মায়ের নাম্বারে। ফোন করার পর আমাকে চাইলেন, মায়ের সাথে কথা খুব একটা বললেন না। পরে বললো যে সুমাইয়া, কিছু মনে করো না, আমি তো অন্যায় করেছি, মা কি করবো এখন, আমারও হাত পা বাঁধা। উনি আমার কাছে মানে কান্না করে অবস্থা এরকম। তো বললাম যে ঠিক আছে। বললো যে তুমি চিন্তা করো না, যা হয়েছে আমি শুনতে পেরেছি, যা হয়েছে আমার একটা খালাতো বোন আছে, ওর কাছে ফোন দিয়ে শুনতে পেরেছি, বলে আমি তোমাকে হেল্প করতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। এর পরবর্তীতে 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত উনি আমাকে টানা টাকা দিয়ে গিয়েছেন। এবং টাকার অ্যামাউন্টগুলো যদি দেখেন আপু, এটা সত্যি ভালো লাগবে যে অনেক বিগ অ্যামাউন্ট। কেমন? হাত খরচে 90,000ও দিয়েছে, 1 লাখও দিয়েছে, 60,000 দিয়েছে, মানে এরকম। মানে আপনার বাবা হয়তো আপনার ওনার ভুলটা বুঝতে পেরেছেন। আসলে উনি পারেননি, যদি পারতেন ওই সময় তাহলে ওই সময়ও করতেন, কিন্তু ওই সময়টা উনি পারেন, মানে আপনার সৎ মায়ের প্রেসারে দিতে পারেননি। তো আমার মায়ের বয়স হচ্ছে 47 বছর, বাবার বয়স হচ্ছে 49 বছর। বাবা হচ্ছে খুব বয়স্ক তা না, বুঝি দিন শেষে ওনারও তো একটা ওয়াইফ লাগে। আচ্ছা, 49, তার মানে খুব ছোটবেলায় বিয়ে করেছেন আপনার বাবা মা? আপনার বাবা মার কি মানে লাভ ম্যারেজ ছিল? পারিবারিক আমার দাদি বিয়ে করিয়েছিলেন। আচ্ছা, তারপর পরে আমাকে উনি যখন ফোন করলেন, এরপর থেকে আমাকে আপু আর কষ্ট করতে হয়নি। আস্তে আস্তে আমি টিউশনি কমিয়ে দিলাম। তারপর আর ক্লাস তো হাই স্কুল লেভেলে ছিলাম, 8, 9, 10 ক্লাস করাতাম। পরে আমার কষ্টের পরিমাণটা কমে গেল, আমার হাতে অনেক টাকা আসলো। আমি আবার আপু একটু বুদ্ধিমতীও ছিলাম, মানে ওইদিকে বুদ্ধিমতী ছিলাম। আমার বাবা যদি আমাকে 50,000 টাকা দিত, আমি চেষ্টা করতাম ওই টাকাটাকে আরো 10,000 টাকা কিভাবে করা যায়, 60,000 টাকা বানিয়ে একটা জমিয়ে রাখতাম ব্যাংকের মাধ্যমে। আমার কিভাবে মানে আরো টাকা ইনভেস্ট করতেন নিজে থেকে? হ্যাঁ, নিজে থেকে আমার যে টাকাগুলো ছিল ওইগুলো মিলিয়ে। আবার আপু ধরেন হচ্ছে আমার কাছে 70,000 টাকা আছে, দেন আমি যে এনজিও গুলো আছে না, এনজিও থেকে আরো 30,000 টাকা এনে 1 লাখ করে সেটা সঞ্চয়পত্র করে ফেলেছি। এভাবে টাকার পরিমাণটা বাড়িয়ে ফেলেছিলাম। ওই যে 30,000 টাকার আবার যে ইনস্টলমেন্টটা আসে, কিস্তিটা আসে, ওটা আবার ওই যে সঞ্চয়পত্র করে বা সঞ্চয়পত্রের মুনাফা আসতে ভাবে শোধ করে দিতাম। মানে এভাবে আমার আর গায়ে লাগতো না, এভাবে অনেক টাকাই করে ফেলেছিলাম। তো সেইভাবে হচ্ছে আমার হাতে দেখলাম যে প্রায় 15 লাখ টাকার ওপরে আছে। এটা আমার উপলব্ধি হলো 2024 সালের লাস্টের দিকে। আমি তখন ভাবছিলাম যে যেহেতু আমি মাস্টার্স কমপ্লিট করেছি। তখন মাস্টার্স কমপ্লিট করে ফেললেন? জি। বাহ। এবার আসছি আপু টার্নিং পয়েন্টে, যেটা নিয়ে আসলেই আমার সমস্যা বর্তমানে ফেস করছি। আমার মনে হলো, তখন আমি স্কুলে জব করি, মনে হলো যে এইবার হচ্ছে আমি এগুলো বাদ দিও, আমার হাতে 15 লাখ টাকার উপরে চলে এসেছে। আমি যদি একটা আইএলটিএস এর একটা স্কোর আনতে পারি,
ইউরোপের কোনো একটা কান্ট্রিতে বা যে কোনো একটা জায়গায় আমি যেতে পারবো, আমার ছেলেটাকে নিয়ে সেখানে সেটেলড হতে পারবো। সেই উদ্দেশ্যে হচ্ছে আমি 2024 সালের ডিসেম্বরে স্কুলের জবটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে আমি ভর্তি হয়ে হচ্ছে মোহাম্মদপুরের একটা আইএলস কোচিং সেন্টারে। আচ্ছা, আমি সেখানে ভর্তি হই। এবং আমরা একটু বলে রাখি যে উনি যে আইএলস কোচিং সেন্টার বা ভর্তি কোচিং সেন্টারের কথা বলছেন সেটা বাংলাদেশের অনেক স্বনামধন্য একটা কোচিং সেন্টার। আমাকে নামটা এর আগে বলেছেন, আমিও সেইটা সম্পর্কে জানি, খুবই স্বনামধন্য। কিন্তু আমরা তাদের রেপুটেশনের স্বার্থে এবং গোপনীয়তার স্বার্থে তাদের নামটা, মানে সেই কোচিং সেন্টারের নামটা গোপন রাখলাম। জি, তারপর বলুন। যখন ক্লাসে আসলাম, আসার 2-3 দিন পর দেখলাম যে একজন টিচার, উনি আমার দিকে একটু তাকাচ্ছেন, বেশি একটা এক্সট্রা কেয়ার দেখাচ্ছেন। বারবার আমার নাম জিজ্ঞেস করছেন এবং বারবার বলছেন যে সুমাইয়া তোমার পড়া হয়েছে কিনা, তুমি পড়া বুঝতে পারছো কিনা। ওনাকে একটা জিনিস আমি খেয়াল করতাম যে ওখানে কিন্তু কোচিং সেন্টারগুলোতে ছোট থেকে শুরু করে বয়স্ক সবাই ওখানে অ্যাডমিশন নেয়, ভর্তি হয়। তো উনি সবাইকেই তুমি করে বলতেন, বিশেষ করে মেয়েদেরকে, 50 বছরের মেয়েদেরকে তুমি করে বলতেন, 16 বছরের মেয়েদেরকে তুমি করে বলতেন। বিষয়টা খেয়াল করতাম, কিন্তু তখন আমার মাথায় ছিল না যে আমি এসব থেকে আমার লাভ কি। আমি তো এখানে এসেছি একটি স্কোরের আশায়, পড়াশোনা করব, এক্সাম দিব, আমার ভালো একটি স্কোর আসবে। দেন আমার পাশে একজন ভদ্র মহিলা ছিলেন, মহিলার 48 বছর বয়স। সেদিন একটা ক্লাসে ওই ভদ্র মহিলা স্যারকে এতগুলো চকলেট দিয়েছে। স্যার ওনার কাছ থেকে চকলেটগুলো নিয়ে সবার সামনে আমাকে চকলেটগুলো দিয়ে দিল। ক্লাসে ফুল দিত, বোর্ডে নাম্বার লিখে আমাকে ইশারা করতো, নাম্বার আছে, এইভাবে নাম্বার আছে। আমি বলতাম না, নাম্বারটা নিয়ে নাও। লিখেছি, শেষ, ও পর্যন্তই শেষ। কারণ তখনও আমার উদ্দেশ্য ছিল আমি শুধু পড়াশোনাই করব। একটা পর্যায়ে প্রায় 2 মাস পরে ওই স্যারের নাম হচ্ছে আদনান স্যার, সবাই ওনাকে আদনান স্যার নামে চিনি শহরে। এর নামটা হচ্ছে ওনার নিজের দেওয়া। ওনার নিজের নাম হচ্ছে গ্রামে আব্দুল কুদ্দুস, গ্রামের কুদ্দুস, শহরে সে আদনান হয়েছে। পরবর্তীতে হচ্ছে আমাকে ফোন করেন গ্রুপ থেকে নাম্বার নিয়ে, যে গ্রুপ করা থাকে। একটু থামাই আপনাকে। হ্যাঁ দর্শক, এটা জীবনের গল্প রিলেটেড একটা শো। এখানে জীবনের গল্প বলার সময় আমার গেস্ট বা অতিথি যারা আসেন তারা ঘটনাক্রমে তাদের জীবনের সাথে জড়িত অনেকের নাম বলে ফেলেন। তো সেক্ষেত্রে এই যে একটা নাম উঠে আসবে, আরো 10-12টা নাম হয়তো বা উঠে আসবে, বা এই তো পূর্বেও উঠে এসেছে, তাদের গল্পগুলো, তাদের নামগুলো উঠে আসছে তাদের জীবনের ঘটনা, অর্থাৎ আমাদের সুমাইয়া যে ঘটনাটা বলছে তার ঘটনার পরিক্রমে। তবে এখানে সুমাইয়াই যে শতভাগ সত্য কথা বলছে সেই ব্যাপারটা কিন্তু আমরা ধরে নিবই না, কারণ হচ্ছে যেহেতু এখানে এক পক্ষ উপস্থিত, অপর পক্ষ কিন্তু নেই। তাই আমরা যদি, এটা গণমাধ্যম সবার জন্য উন্মুক্ত, অপর পক্ষ যদি কিছু বলার থাকে অবশ্যই গণমাধ্যম খোলা আছে। তবে সুমাইয়ার প্রেক্ষাপট থেকে তার গল্পটা বলে যাচ্ছে। কন্টিনিউ। উনি আমাকে ফোন করে আমার যে সৌন্দর্যের প্রশংসা, কথা বলার প্রশংসা, সবকিছু উনি করেন। ও আমার মতো সুন্দর মেয়ে উনি কখনোই দেখেননি, এত সুন্দর করে কথা উনি আগে শোনেনি। উনি অনেক কিছু বলে আমাকে কনভিন্স করেন। আপনার কোচিং সেন্টারে স্যার উনি কি পড়াইতেন? উনি ওনার কথা একটু বলে, উনি হচ্ছেন আইএলস এর ক্লাসগুলো করাতেন, স্পোকেন রাইটিং সব ক্লাস করাতেন, কিন্তু আসলে ওনার নিজেরই কোনো আইএলস এর যে স্কোর সেটা নেই। যখন আমি ওনার সাথে পরবর্তীতে যখন আসলে মানে উনি জীবনে আইএলস দেনই নাই? দিয়েছেন পরবর্তীতে, তাও হচ্ছে সেটা আমাকে বিয়ে করার পর। আমার কাছ থেকে টাকা নিয়ে 60,000 টাকা নিয়েছে, 2বার আইএলস এক্সাম দিয়েছে, একবার 5 এসেছে, একবার 5.5 এসেছে, তাও হচ্ছে লেস দ্যান 5, অনলি 5। যে কারণে উনি হচ্ছে নট কেপেবল, মানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যই না উনি। তাতে উনি স্পোকেন শেখাচ্ছে, তারপর আবার রিডিং রাইটিং সব শেখাচ্ছে, সব। ওরে বাবারে, বলেন কি! এরকম একটা স্বনামধন্য কোচিং সেন্টারে, তাও আবার। জি, সেম। এটা কি যদি সত্যি হয়ে থাকে ভাই মাফ চাই, আর মানে কি বুঝলাম না বিষয়টা কিভাবে সম্ভব। যাক, কোচিং সেন্টারদের উদ্দেশ্যে বলা থাকবে যে যেন অ্যাপয়েন্ট করার আগে একটু দেখেন ভাই ওদের সার্টিফিকেট গুলো, যে নিজে আইএলস দিছে কিনা। তারপর কি হলো আমরা পরবর্তীতে শুনি। ওনার কথা আরেকটু বলি, উনি হচ্ছেন মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ থেকে মার্কেটিংয়ে কোনো রকম 10 অনার্স কমপ্লিট করেছেন, এবং ওনার ইন্টারমিডিয়েটও ফেল ছিল, মানে এরকম ভাবে পড়াশোনা করেছে। সেখানে উনি সবাইকে বলতে, ফেল থাকলে আবার অনার্স কমপ্লিট করে কিভাবে? একবার ফেল করে ইন্টারমিডিয়েটে আবার পাস করেছে, দেন অনার্সটা কমপ্লিট করেছে। মানে পড়াশোনা যে আহামরি ভালো তা না, আর কি অ্যাভারেজ। উনি সবাইকে বলছেন যে আমি ঢাকা কলেজ থেকে মাস্টার্স করেছি, তাও ইংরেজি বিভাগে। উনি এরকম মিথ্যে বলে আসলে ভুয়া একটা সিভি টিভি বানিয়ে জবগুলো করছেন।
এখন করছেন কি করছেন আমি সেটা জানি না। আচ্ছা, মানে আপনার গল্পে চলে আসে। এর পরবর্তীতে হচ্ছে উনি আমাকে মেসেজ করেন, কিন্তু তখন আমি ওনাকে বলি যে স্যার আমার আসলে একটা জিনিসই দরকার, আমি শুধু ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, কথা বলতে চাই, যেটা আমি পারি না। আপনি আমাকে সাহায্য সহযোগিতা করবেন। উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য একটা আশ্বাস দেন। এবং ক্লাসে যেতাম, উনি হুট করে আমাকে একটা মেসেজ করতো, চলো আজকে ধানমন্ডি লেকে কফি খাই। তখন প্রথম কয়েকদিন ডিনাই করেছি, এরপর একদিন খেয়েছি। ওনার বয়স কত? ওনার বয়স হচ্ছে অরিজিনালি 35+। মানে উনি দেখতে কেমন ছিল? দেখতে তো ওনার চেহারা দেখলে বয়সটা বোঝাই যায় যে ওনার আসলে বয়সটা কত। যখন ওনার সাথে যদি আমি হেঁটে যেতাম আমার এলাকায়, সবাই বলতো যে বাবার বয়সী কে বিয়ে করেছে, মানে এরকম আর কি বলতো। কিন্তু ওনার সার্টিফিকেটে বয়সটা কমানো। ওনার ফ্যামিলি সম্পর্কে একটু যদি বলতে চাই তাহলে সেটা বলবো, উনি একেবারেই নিতান্ত একটা নিম্নবিত্ত ফ্যামিলি থেকে একটা বিলং করে। ওনার বাবা অনেক ছোটবেলা মারা গিয়েছেন। তো ওনার বাবা পেশায় ছিলেন একজন দফাদার, চৌকিদার, গ্রাম পুলিশ যেটাকে আমরা বলি, গ্রাম পুলিশ ছিলেন। এবং ওনারা এত পরিমাণে কষ্ট করেছেন যে গরু যদি মারা যেত, গরুর চামড়াটা খুলিয়ে নিয়ে সেটা হচ্ছে বিক্রি করতো, এভাবে জীবনযাপন করতো। আর যে হচ্ছে যাকে নিয়ে কথা বলছি, যে টিচার বা স্যার, যার সাথে আমার পরবর্তীতে অনেক কিছু হয়ে গিয়েছে, উনি 20 বছর পর্যন্ত অনেক ভাতের কষ্ট করেছেন। 12 বছরে 1-এ ভর্তি হয়েছে, মানে অনেক বড় হয়ে। এমন একটা এলাকা থেকে আসলে উনি বড় হয়েছেন যে এলাকায় একটা ভালো হসপিটাল নেই, ভালো একটা স্কুল নেই, একটা কলেজ নেই, একটা রিক্সা নেই, একটা সিএনজি নেই। ওখানে কোনো আপনি পাকা বিল্ডিং পাবেন না। মানে যমুনাচরের ওই পারে একটা চরের মধ্যে হচ্ছে ওনার বাসা। ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। মানে উনি একটা নিম্নবিত্ত ফ্যামিলি থেকেই আসলে উঠে উনি এসেছেন। মানুষকে মাছ তুলে দিতেন, ওনাকে একটা মাছ দেওয়া হতো। তারপর উনি বাসায় নিয়ে রান্না করতেন, ওনার মাকে দিতেন। বাদাম তুলে টাকা নিতেন, ধান কেটে টাকা নিতেন, মানে এইভাবে করতো। এভাবে করে করে কষ্ট করে ইন্টারমিডিয়েট, ম্যাট্রিক পর্যন্ত পাশ করেছে, এসএসসি পর্যন্ত পাশ করেছে। এরপর উনি মানিকগঞ্জ শহরে চলে আসে, ওখানে অনেক কষ্ট করে টিউশনি করে, মানে তখনও পর্যন্ত একটা প্যান্ট ওনার জন্য নাকি স্বপ্ন ছিল। এই কথাগুলো কিন্তু ওনার মুখ থেকে আমার শোনা এবং ওনার এলাকার লোক থেকে আমার শোনা, আমি জানি না কিছু। পরবর্তীতে উনি আমাকে বললো যে সুমাইয়া জানো, আমি এত কষ্ট করেছি যে রাস্তায় দেখে একটা প্যান্ট পরে আছে, সেই প্যান্টটা নিয়ে ধুলাবালি ফেলে তারপর সেই প্যান্টটা পরে আমি কলেজে গিয়েছি, কিন্তু যার পরে দেখি প্যান্টটা ছেঁড়া। আমি এত কষ্ট করেছি। সে রিক্সাও চালিয়েছে তার লাইফে। আস্তে আস্তে ইন্টারমিডিয়েট পাশ করলো এবং ওখান থেকেই হচ্ছে সে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করেছে। এরপরে সে আপু কি করেছে, মানিকগঞ্জের যে হসপিটালগুলো থাকে, যেখানে কিছু টেস্ট ওইখানে হয় না, লোকাল হসপিটালগুলোতে, শহরে যেগুলো হয়, ঢাকা শহরে, উনি সেগুলো ঢাকা নিয়ে এসে সেগুলো করতো এবং ওইখান থেকে ওনাকে একটা কমিশন দেওয়া হতো। এরপর যে প্রতিষ্ঠানে উনি 2026 সাল পর্যন্ত কর্মরত ছিলেন, ওই প্রতিষ্ঠানের লিফলেট রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করতেন। মানে লিফলেট বিক্রি করতে করতে ওখানকার টিচার হয়ে গেল? করতে করতে ওখানকার টিচার হয়ে গিয়েছে। এটা কেমন সম্ভব? সেটা আমি জানি না। মানে উনি বলেছেন যে লিফলেট বিক্রি করেছেন, বিক্রি করার পর না, বিক্রি করে না, বিতরণ করে। সরি বিতরণ করে। জি। এরপর ওখানে সিভি বানিয়েছে, সিভি বানিয়ে ওখানে দিয়েছে, টিচার হিসেবে ঢুকেছে, ক্লাস করেছে। তারপর একজন ভালো একটা অ্যামাউন্টে নাকি পেত। পরবর্তীতে সেটা জেনেছে, আগে জানতাম না। আচ্ছা, তা আপনার গল্পে যাই। কথায় উনি আমাকে এভাবে কনভিন্স করে, ক্লাসের মতো মেসেজ করতো, বারবার জিজ্ঞেস করতো, মেসেজ দিয়ে বলতো সময় পড়া বুঝতে পেরেছো? বলতাম জি স্যার বুঝতে পেরেছি। চলো আজকে এসে যাই, ধানমন্ডিতে যাই, কফি খেয়ে আসি। এরপর 2-4 দিন ডিনাই করার পর ওনার সাথে আমি কফি খেতেও গিয়েছি। কফি খেয়ে রাত 9টায় আমার ক্লাস শেষ হতো, ওনার সাথে কফি খেয়ে রাত 10টার এখান থেকে বের হতাম। বাসায় যেতে যেতে আমার 11টা বেজে যেত, কিন্তু মা হচ্ছে রাগারাগি করতো। দেন এটা আর কন্টিনিউ করা পসিবল ছিল না। আমি পরে বললাম যেভাবে আসলে আমার জন্য হচ্ছে না, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। আর আপনার বাচ্চা? আমার বাচ্চা তো তখন আমার মায়ের কাছেই। আচ্ছা, তখন আমার বাচ্চাটা বড় হয়ে গেছে, পড়াশোনা করার জন্য এক্সট্রা করে টিচার রেখে দিয়েছি। তো সবকিছু হচ্ছে আমার মা দেখাশোনা করছিল এবং সংসারের দায়িত্ব ততদিনে আমি ধরে নিয়েছি। আমার মাকে আর কিচ্ছু করতে হচ্ছে না, কারণ আমি তখন ভালোভাবেই চলছিলাম এবং বাবাও টাকা দিচ্ছিলেন, সব দিক দিয়ে মূলত হয়ে যাচ্ছিল। এবং আমিও একটু, আমার বাচ্চাটা বড় হয়ে গেছে, একটু স্বাধীন হয়ে গেলাম। তারপর ওনার সাথে দেখা করে বাসায় যেতাম। পরে মা একটু রাগারাগি করছিল। এরপর উনি আমাকে জানান যে আসলে সময় আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আসলে ওইভাবে হচ্ছে না। কিন্তু ততদিন ওনার সাথে ক্লাস করতে করতে, কথা বলতে বলতে, ফোনে কথা তো রেগুলার কথা বলতাম, মেসেজ করতাম সব সময়। আমারও একটা ভালো লাগা তৈরি হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়। এবং ওনাকে আমি বলি যে দেখেন, ভালোবাসা তো আমারও হয়েছে, কিন্তু আমার এই সমস্যা আছে, আমার বাচ্চা আছে, আগে একটা আমার বিয়ে হয়েছিল যেটা আমার ছোটবেলাতে। কিন্তু উনি বিশ্বাস করেন না। আমি ওনাকে বারবার বলছিলাম, উনি বিশ্বাস করছিলেন না। বলে যে না, তোমাকে দেখলে বোঝা যায় না। আমি বললাম দেখে যদি নাও বোঝা যায়, কিন্তু এটাই সত্যি।
পরে উনি জানান আমাকে বিয়ে করবেন। আমি বলেছি যে আচ্ছা ঠিক আছে, বিয়ে যেহেতু করবেন, বিয়েটা হচ্ছে অনেক বড় একটা ডিসিশন। ভালোবাসা পর্যন্ত ঠিক আছে, সেটা আমার ডিসিশনে হতে পারে, কিন্তু বিয়েটা আমি একা কোনো ডিসিশন নিতে পারবো না। এবং যেহেতু সারা জীবন থাকার একটা কথা, আমার সম্পর্কে আপনাকে ভালো করে জেনে নিতেই হবে এবং বিশ্বাস করতেই হবে। উনি বলে ঠিক আছে, আমি এই মুহূর্তে তোমার মায়ের সাথে কথা বলবো, তুমি তোমার মায়ের সাথে কথা বলিয়ে দাও। আমার মাকে আমি বলি যে মা তুমি একটু রামেরকান্দ আসো, মানে আমার এলাকা থেকে একটু 10 মিনিট লাগে, একটা বাজার আর কি। পরে মা এসেছে, ওনাকে নিয়ে আমি শহর থেকে গিয়েছি, যার পর একটা রেস্টুরেন্টে বসেছি। ওখানে আমার ব্যাপারে যা কিছু আছে সব কিছু আমার মায়ের কাছে নিয়ে জিজ্ঞেস করলো। এবং উনি ওইখানে কিন্তু আমার টিচার হিসেবে গিয়েছে। আমার মা জিজ্ঞেস করেছে, তাহলে টিচার যদি আপনি হন তাহলে আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন সুমাইয়ার ব্যাপারে? উনি আমার মাকে বলল যে আন্টি, এটা হচ্ছে একটা স্কলারশিপের ব্যাপার, আপনার মেয়ে যেহেতু একটা করতে যাচ্ছে, বিদেশে যেতে চাচ্ছে, এই জন্য আমি ডিটেলস একটু জানতে চাচ্ছি, আপনার মেয়েকে আমি হেল্প করব। আমার বিয়ে, আমার বাচ্চা, আমার ফিনান্সিয়াল অবস্থা, আমার পরিবারে কে কে আছে, কি আছে না আছে, সমস্ত কিছু আমার মার কাছ থেকে উনি 2 ঘন্টা 2.5 ঘন্টার মাধ্যমে জেনে নেয়। ওখানে 2-2.5 ঘন্টার মতো ছিলাম। আপনি ছিলেন না? আমিও ছিলাম। আমার মা সবকিছু বলেছে, মানে কোনো কিছু গোপন রাখেনি। যখন ডিভোর্সের কথাটা বললো, তখন একটা কথা উনি বললো যে ডিভোর্স কোনো ব্যাপার না, এটা অ্যাক্সিডেন্ট, আমার বাতিজিরও হয়েছে ডিভোর্স, আবার তো বিয়ে করেছেন, এরকম আমার মাকে বোঝালো। কিন্তু আমার মা তখনও জানতো না ওনার সাথে আমার একটা সম্পর্ক চলছে। দেন আমার মার সাথে আমি চলে আসি, আমার ছেলেটাও তখন আমার সাথে ছিল, মানে আমার মার সাথে বাসা থেকে আমার ছেলেটাও গিয়েছে, আমরা সবাই ছিলাম, আমরা 3 জন, উনি 1 জন। দেন আমি আমার ফ্যামিলির সাথে বাসায় চলে যাই, উনি ওনার বাসায় চলে যায়। পরবর্তীতে উনি আমাকে জানায় যে উনি আমাকে সত্যিই বিয়ে করবেন। উনি আমাকে বলছেন যে দেখো, ভালোবাসাটার কোনো সমস্যা নাই, আমি যেহেতু গরিব একটা ফ্যামিলি থেকে বিলং করেছি এবং তোমাকে আমি ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি ব্যবস্থা করো, ওইভাবে তুমি প্রিপারেশন নাও। আমার মাকে বললাম যে মা, ওনার সাথে আমার একটা সম্পর্ক ছিল, এই জন্য তোমার কাছ থেকে সবকিছু উনি জেনে নিয়েছেন। আমার মা ওই মুহূর্তে একটু স্তব্ধ হয়ে যায়, বলে আগে তো আমাকে বললি না, তাহলে আমি আরো ওনাকে কিছু জিজ্ঞেস করতে পারতাম ওনার ব্যাপারে তো কিছুই জানা হলো না। এরপর আমার মা খোঁজ খবর নেয় ওই কোচিং সেন্টারে, ওখানকার যিনি ম্যানেজার আছেন, একজন নারী ম্যানেজার, ওনার কাছে আসেন, ফোন করেন, কথা বলেন। এবং আরও অনেক স্টুডেন্ট, আমার মাও বুদ্ধিমতী, মানে যথেষ্ট পরিমাণে বুদ্ধিমতী। আমি যেরকম আসলে নিজেকে বোকাই বলবো এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে, কিন্তু আমার মা আমার মতো না। উনি খোঁজ খবর নেয় এবং জানতে পারে যে ছেলেটা আসলেই খুব একটা সুবিধার না। যত এ পর্যন্ত যতগুলো কথা শুনে সব কিছু নেগেটিভই শুনতে পায়, বিশেষ করে নারী কেলেঙ্কারি তার অনেক রয়েছে। এবং এই একই প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় তার আরেকটা শাখা রয়েছে ফার্মগেট। ওই ফার্মগেটেও তার একটা ধর্ষণ সংক্রান্ত একটা প্রবলেম ছিল, ধর্ষণ সংক্রান্ত একটা মেয়েকে ওই রকম কিছু একটা করেছিল, একটা মেয়ে স্টুডেন্টকে। দেন ওইখানে তাকে প্রচণ্ড পরিমাণে মারা হয়েছে, অপমান করা হয়েছে, অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। এবং ওইখান থেকে চলে এসে দেন হচ্ছে আবার মোহাম্মদপুরের একটা ব্রাঞ্চে আবার উনি যোগদান করেন। তো এটা নিয়ে আবার অনলাইন পত্রিকায় লেখালেখি হয়েছিল ওই সময়। তো সেটা আমার মা শুনতে পায়। আমার মা আমাকে বলেন যে এই ছেলেকে বিয়ে করার দরকার নেই, এই ছেলে খুব একটা ভালো না, সুবিধার না। কিন্তু আমি ওনাকে বললাম যে মা যে এরকম বলছে, উনি আমাকে ব্রেন ওয়াশ করে যে আন্টি বলছে যাতে তুমি আমাকে বিয়ে না করো, তুমি এক কাজ করো, আমাকে বিয়ে করো, আমাকে বিয়ে করলে যখন দেখবে তুমি আমি ভালো আছি এবং আমরা লন্ডন যাচ্ছি, লন্ডন যাব, তোমার ছেলেকে নিয়ে লন্ডন যাব, উনি আমাকে এটা বলছে, আমরা সবাই ভালো আছি, তোমার মার দায়িত্ব নিচ্ছ, তাহলে তোমার মা এমনিতে ভালো হয়ে যাবে, 6টা মাস হয়তো রাগ করে থাকবে পরজোর, আমাকে এভাবে বোঝায়। তো আমি দেখলাম ঠিক আছে, আমার হাতে যেহেতু টাকা আছে, উনি আমাকে বিয়ে করবেন। এবং উনি মানে আমি তো তাও ভালো একটা অবস্থানে আছি, আমার ঢাকার মধ্যে একটা বাড়ি আছে, ঘর আছে, যথেষ্ট পরিমাণে আমার ব্যাংক ব্যালেন্স আছে, চলতে পারবো আলহামদুলিল্লাহ। কিন্তু ওনার সেগুলো কিছুই নাই। উনি আমাকে বলেছে, বলা কথা তখনও পর্যন্ত আমি ওই এলাকার কারোর সাথে কোনো খোঁজ খবরই রাখি নাই, কোনো কিছু জিজ্ঞেসও করি নাই। কিন্তু ওনার বড় ভাইয়ের সাথে আমার একদিন দেখা হয়েছে, কেমন আছো, কি করো, এতটুকুই, খাবার খেয়েছি, চলে এসেছি, এতটুকুর মধ্যেই ছিল, কিন্তু বিস্তারিত কিছুই জানতাম না। ওনার জন্য আমার মায়া হলো যে যেহেতু কষ্ট করে বড় হয়েছে, আমাকে হয়তো ফেলে চলে যাবে না, যেহেতু বলছে ভালোবাসে, মনে হয় ভালোবাসে, বিয়ে করবে, সবকিছু জানার পরও যেহেতু রাজি হয়েছে বিয়ে করবে। সেটাই ছিল হয়তো আমার সবচেয়ে ভুল একটা ডিসিশন। আমি ওনার কথা বিশ্বাস করি, মায়ের কথায় পাত্তা দেই না। উনি আমাকে বলে যে কেরানীগঞ্জে একটা বাসা তুমি ভাড়া নাও, আমরা আগামী 7 দিনের মধ্যে বিয়ে করছি, আমি লেট করতে চাচ্ছি না, আমার বিয়ের বয়স হয়েছে। পরবর্তীতে আমি আমার মানে তার পরিবারকে না জানাইয়া
কেন আপনি বলেন নাই যে আপনার ওনার বড় পরিবার? ভাই শুধু জানতো, ওনার বাবা মারা গিয়েছে, ওনার মা অনেক বয়স্কা, আচ্ছা, মানে ভদ্রমহিলা অনেক মানে বয়স্ক। গার্ডিয়ানের মতো কেউ নাই? না, আমার সাথে একদিন ফোনে কথা বলেছে, উনি কিছুই বুঝেন না। আমি যে আচ্ছা। বললাম যে আপনার ছেলের সাথে আমার একটা সম্পর্ক আছে, আপনার ছেলে আমাকে বিয়ে করতে চান, মানে উনি ওগুলো কিছুই বুঝেন না আসলে। বুঝছি। অনেক বয়স হয়ে গেলে যা হয় আর কি। ওনার বড় ভাইয়ের সাথে একদিন কথা হয়েছে, ওনার বড় ভাই ভাতিজি ভাবি আমাদের সম্পর্কের কথাটা জানতো, আমরা বিয়ে করবো সেটাও জানতো। উনি আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করবো, একটা বাসা ভাড়ানো কেরানীগঞ্জের মধ্যে। ওনার কথা বিশ্বাস করে আমি আমার বাসা থেকে, আমার নিজের বাসা থেকে 5 মিনিট দূরত্বে একটা বাসা ভাড়া নিই এবং বাড়িওয়ালাকে বলি আমরা 1 সপ্তাহ পরে এখানে উঠবো, আপাতত আমি হচ্ছে সবকিছু গোছ কাজ করবো, ক্লিন করব, আমার হাজবেন্ড নিয়ে এখানে উঠবো। বলে ঠিক আছে। আমার আইডি কার্ড দিয়ে আমি বাসা টাসা ভাড়া নিলাম, সব কিছু করলাম এবং আমার নিজের টাকা দিয়ে আমি হাঁড়ি পাতিল কিনলাম, চুলা কিনলাম, ফ্যান লাইট তোষক বালিশ যা লাগে প্রাথমিক অবস্থায় সবই কিনলাম। আপনার মা জানতেন না? মা জানতেন না, কারণ আমার ওখানে বেশি সময় লাগতো না, রিক্সা করে যেতাম, 5 মিনিট লাগতো, বাজার থেকে কিনে বাসায় রেখে এসে আবার বাসায় চলে আসতাম। আমার মা বুঝতেই পারতো না যে আমি এই প্ল্যান করছি, বিয়ে করবো বা বাসা নিচ্ছি, এগুলো বুঝতেই পারেনি আমার মা। কারণ আমি বাজার করতাম, বাজারে যেতাম, অনেক প্রয়োজনে যেতে হতো, এজন্য উনি বুঝতে পারেননি। পরে বুধবার ছিল সেই দিনটা, একেবারে গত বছর কোরবানি ঈদের ঠিক 5 থেকে 6 দিন আগে। অফিস ওনার বন্ধ হয়ে যাবে এরকম, উনি আমার হ্যাঁ আমাকে বলছে যে সময় আমি হচ্ছে মানিকগঞ্জ যাব। আমি ওনাকে এর আগে জানিয়েছি যে আজকে আমি বাসায় যাব, বাসায় গিয়ে রুমটা শুধু ক্লিন করব, সব কিছু আনা হয়ে গিয়েছে কিন্তু ওই যে মোছামাছিটা হয়নি, আমি এগুলো ক্লিন করবো। বলে আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যা 7:30 যাবো নাকি আমি মেসেজে বলেছিলাম, আর অ্যাড্রেস তো জানতে, যেহেতু বিয়ে করবো আমরা, এখানে তো লুকোচুরির মতো আর কিচ্ছু নেই আমার। উনি আমাকে বললো যে আমি মাকে দেখতে যাচ্ছি মানিকগঞ্জ। বললাম ঠিক আছে যান, সাবধানে জেনে। সমস্ত কথা হলো, বাসায় গিয়েছি, ঠিক আধা ঘন্টা পরে দরজায় নক করলো। আমি বুঝতে পারিনি উনি এসেছেন, আমি ভেবেছি হয়তো বাড়িওয়ালা কোনো কারণে এসেছেন, কারণ আমি নতুন এসেছি, আমার সবকিছু ঠিক আছে কিনা, এবং ওনাকে আমার ফ্যান লাগিয়ে দেওয়ার কথা ছিল, আমি ভেবেছি হয়তো উনিও আসতে পারেন। দরজাটা খুলেছি, তখন আমি 6তলা ফ্ল্যাটটা নিয়েছিলাম, ওখানে আমি একাই থাকতাম, 4টা যে ফ্ল্যাট ছিল আমার ফ্ল্যাটে আমি একাই থাকতাম, বাকি ফ্ল্যাটে এখনো পর্যন্ত লোক তখনও ওঠেনি। আমি ওখানে গেলাম, সরি যে দরজাটা যখন খুললাম দেখলাম হচ্ছে উনি, মানে ওই যে ওনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, বর্তমানে তো আমার স্বামী, কিন্তু তখন তার স্বামী ছিলেন না, হাজবেন্ড ছিলেন না। দরজা খুলে অবাক হয়ে গেলাম, বললাম কি ব্যাপার, আপনি না মানিকগঞ্জ যাচ্ছেন আপনার মায়ের কাছে, মাকে দেখতে? বলে না, তোমার কথা মনে পড়ছিল, চলে আসলাম। ভিতরে ঢুকেই উপরে ছিটকিনিটা লাগিয়ে দেয়, যেটা হচ্ছে আমি নাগাল পাই না, আমার হাত থেকে ফোন নিয়ে নেয়, ফোনটা সুইচ অফ করে দেয় এবং যত রকমের মারামারি, টর্চার, অত্যাচার যা করার উনি করেন, জোরাজোরি সবই করেন। যদি এটা স্পষ্ট করে বলতে চাই তাহলে সেটা হচ্ছে উনি আমাকে রেপ করেন, যদি স্পষ্ট করে বলতে চাই। মানে রেপ কেন? আপনাদের তো 7 দিন পরে বিয়েই হওয়ার কথা ছিল। আর মানে দুঃখিত, একটু জিজ্ঞেস করলে আমি একটু অবাক হলাম বিষয়টা নিয়ে। আপনারা তো রিলেশনে অনেকদিন ছিলেন, কতদিন? ছিলাম 5 মাসের উপরে। 5 মাসের উপরে। তো এর মধ্যে আপনারা বাহিরেই দেখা করেছেন? বাইরে দেখাই হয়েছে, শুধু কফি শুধু খাওয়া বাইরে? হয়েছে, ফাস্টফুড খাওয়া হয়েছে, অন্য রেস্টুরেন্টে খাওয়া হয়েছে, সিনেমা দেখা হয়েছে, এতটুকুই। তাহলে এর মধ্যে আপনাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক হয়নি? জি না, হয়নি। আচ্ছা, না হওয়াটাই স্বাভাবিক, কারণ না হওয়াই উচিত, আমাদের ধর্মেও তাই বলে। তো সেক্ষেত্রে ওই দিন মানে আমি বুঝলাম না কেন, মানে 7 দিন পরে তো বিয়ে। সেটা আমার কথাই ছিল, উনি আমাকে প্রচন্ড মারধর করেন ও রাতে। এই পাশটা আমি যদি আপনাকে ছবি দেবো, আপনি ছবিটা দেখতে পারবেন যে এই পাশটা পুরো জখম করে ফেলেছিল আমাকে মারতে মারতে। দেন উনি আমার সাথে যত রকম অন্যায় করেছেন, করে রাত 11:30 চলে যান। মারছে কেন? কারণ আমি রাজি হচ্ছিলাম না, এই জন্য। আচ্ছা, আমি চাচ্ছিলাম না, আমি বলছিলাম যে না 2 দিন পরে বিয়ে করব, সেখানে এখন আসলে কোনো দরকার নেই। তো ওখানে মানুষ নেই, আপনি চিৎকার করেন নাই? চিৎকার করতে পারিনি, কারণ ওই ফ্ল্যাটটা হচ্ছে টোটালি একা, মানে ওখানে কোনো লোকজনই নাই। আর আমাকে বললো যে বেলকনি দিয়ে যদি চিৎকার দাস, বাঁচতে চাইলে চিৎকার দে, যদি তোর সাহস থাকে তাহলে চিৎকার করে দেখ, তোর তো বাঁচতে হবে। আমাকে এই কথাটা বলার পর আমি ভয় পেয়ে যাই, আসলে তো আমাকে বাঁচতে হবে, আগে হচ্ছে আমাকে বাঁচতে হবে, তারপর যা হওয়ার হবে। তারপর আমি আর তাও কান্নাকাটি করেছি, কিন্তু আমার এই গলার সাউন্ড আসলে মানুষ পর্যন্ত পৌঁছানোর মতো ছিল না। 11:30 উনি চলে যায়, আমি ওই রাতের বাসায় ফিরতে পারিনি, কারণ অনেক রাত হয়ে যায়। আমার মা ফোন করে, আমার সুইচ অফ পাচ্ছিল ফোনটা, আমি আর মাকে জানাইও না কোনো কিছু, কারণ আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না। সকালবেলা ওই প্রায় রক্তাক্ত অবস্থায়, আমি এদিক দিয়ে যে রক্ত ছিল, রক্তাক্ত অবস্থায় চলে যাই কেরানীগঞ্জ মডেল থানায়। ওখানে ওনাদেরকে আমি সমস্ত ঘটনা খুলে বলি,
এবং আমার অবস্থা দেখে ওনারা একটা মামলা দায়ের করেন। আচ্ছা আমি wait, একটা মামলা আপনি দায়ের আমাকে করি। একটু বলেন তো, যখন আপনার সাথে ধস্তাধস্তি হচ্ছে বা আপনি বলছেন যে আপনাকে ধর্ষণ করা হয়েছে, সেই সময়টা আপনি তার সাথে কোনো কথোপকথনে যান নাই যে আগামী কয়েকদিন পর আমাদের গিয়েছিলাম। বিয়ে, বা আমি তো তোমাকে ভালোই বাসি, তাহলে কি সমস্যা, বা তুমি আমাকে মারছো কেন, বা এই বিষয়গুলো একটু মারছে তো আমি রাজি হচ্ছিলাম না ওনার কথাতে, এই কারণে উনি আর উনি কি বলছিল, ওনার কি? উনি বলছিল যে আমরা বিয়ে করবো, তো এখন তোমার করলে সমস্যা কি, এখন আমার ইচ্ছে করছে আমি করবো, আমি এত দূর থেকে এসেছি, আমার মনে পড়ছে তোমাকে, এখন তুমি এটা রাজি হও। কিন্তু আমার এটা কিছুতেই ভালো লাগছিল না, কারণ আমি ইউজডই ছিলাম না, আর আমি মেন্টাল প্রিপেয়ার যে থাকে ওটাই ছিলাম না। আমি কিভাবে হঠাৎ করে ওনাকে মেনে নিব। আর সবচেয়ে বড় কথা, 2 দিন পরেই তো আমরা বিয়ে করছিলাম, সেখানে ওনার এখন আমাকে না বলে আসাটা তো উচিত হয়নি। আমাকে যদি বলেও আসতো, একটা কথা ছিল যে বলে আসছি, আমি হয়তো বা একটু এদিক সেদিক বলে পাশ কাটিয়ে কেটে গেলাম, বা ওই দিন আমি ওই বাসায় গেলাম না। আমাকে তো এরকমটা উনি করেন নাই। আমাকে বললো মানিকগঞ্জ যাচ্ছে ওনার মাকে দেখতে, সেখানে আমি যাবো রুম ক্লিন করতে, সে অবস্থায় উনি আমার বাসায় ঢুকে পড়ে তারপরে এরকম ধস্তাধস্তি শুরু করে দিল। তাও আমাকে উনি এক্সকিউজ হিসেবে দেখাচ্ছে। বাড়িওয়ালা কি চিনতো ওনাকে? না, ওনার বাড়ি তো মানিকগঞ্জ ছিল। আপনি যে নতুন বাড়ি নিলেন, যে আমাকে ফ্ল্যাটে চিনতো। আপনি ধর্ষিত হলেন, সেই বাড়িওয়ালা চিনতো? না, ওনাকে তো দেখেনি, উনি তো ওদিনে আচ্ছা। প্রথম গিয়েছে। আচ্ছা আচ্ছা। আমাদের তো বিয়ে করে ওঠার কথা ছিল। তারপর মডেল থানায় গেলেন? ক্যানিগঞ্জ মডেল থানায় যাওয়ার পর আমি মামলা দায়ের করি, 9 রাখের মামলাটা হয়। এবং ঠিক আমাকে 2 দিন পর ও আবার কল করে বলে যে তোমার তো ভিডিও আমি করে রেখেছি ওই রাতে আমার মারতে মারতে এরকম অবস্থা করেছিল যে আমি ঠিক সেন্সেও ছিলাম না। আমি বলতেও পারবো না কি করেছে না করেছে, মানে এত পরিমাণ আমাকে মেরেছিল। পরে আমাকে বললো যে আমি ভিডিও করে রেখেছি, এখন কন্টিনিউয়াসলি আমার সাথে কথা বলতে হবে, এবং আমার সাথে কথা বলতে ওইভাবে না, মানে আমার সাথে একটা ফিজিক্যাল রিলেশনে থাকতে হবে। আমি বললাম কারণ আমরা না বিয়ে করছি, তাহলে বিয়ে তো আমরা করবোই, কিন্তু আগে হচ্ছে তোমাকে আমি দেখে নেব। উনি আমাকে এটা বলছিলেন বারবার। তখন আমি বুঝলাম যে আসলে আমি মূলত একটা অন্যরকম বিষয়ে চলে গিয়েছি, ট্র্যাপে পড়ে গেছেন? ট্র্যাপে পড়ে গিয়েছি। দেন আমি থানায় কি মামলা নিয়েছে? যে থানায় মামলা হয়েছিল 9 এটা কি মামলা? মামলা। এবং আমি পুলিশকে জানাই, কিন্তু আমার যে আইও থাকে, আইও আমাকে জানায় যে এই মুহূর্তে হচ্ছে আমরা গরু টরু নিয়ে কুরবানি ঈদের ঠিক 4 দিন আগে গরু নিয়ে খুব ব্যস্ত আছি, আপনি চুপ করে বসে থাকেন, আমরা আপনার কাজটা পরে করব। কিন্তু আমি দেখলাম যে না, আমার তো সমস্যা হয়ে যাবে এভাবে। দেন হচ্ছে আমি 999-এ কল করি। 999-এ কল করার পর ওইখান থেকে আমাকে বলে যে ঠিক আছে আমরা দেখছি বিষয়টা। পরবর্তীতে 999 থেকে আমাকে ক্যানিগঞ্জ মডেল থানার ওসির সাথে যোগাযোগ করিয়ে দেয়, এবং যখন ওসির সাথে যোগাযোগ করে আমি 999-এর সহযোগিতায় কথা বলি, দেন আইও ওকে অ্যারেস্ট করতে বাধ্য হয়। মানে আমার কথায় প্রথমে রাজি হয় না, দেন 999-এ যখন আমি ফোন করে বলি, এরপর আমাকে ওসির সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার পর আইওকে বলে, আইওকে অ্যারেস্ট করে। 2 দিন পর অ্যারেস্ট হয়। এটা হচ্ছে তারিখটা যদি আমি বলি 2025 সালের জুন মাসের 1 তারিখে, না সরি 3 তারিখে ও অ্যারেস্ট হয়। এটা রাতের দিকে মেবি অ্যারেস্ট হয়। এবং ও আমাকে হচ্ছে অ্যারেস্ট হওয়ার পরবর্তীতে একটা কথা বলে, ফোন করে, অনেক বারবার ফোন করছিল পুলিশের সহযোগিতা নিয়ে, যে সুমাইয়া তোমাকে আমি আগেই বলেছি বিয়ে করব, ভালোবাসি, আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারিনি তোমাকে দেখে, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। এবং বারবারও বলছিল যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করব, আমাকে তুমি এবারের মতো ক্ষমা করো, আমি নিজেকে নিয়ন্ত্রণে করতে পারিনি। ওর বড় ভাই আমাকে ফোন করে, যিনি হচ্ছেন রংপুরে থাকেন, ফোন করে সেম কথা বলে যে আমিও তো জানি যে ও তোমাকে ভালোবাসে, কুদ্দুস তোমাকে ভালোবাসে, বিয়ে করবে, যেহেতু একটা ভুল করে ফেলেছে, তুমি ওর করো, মাফ করে দাও, ওরা ছাড়িয়ে আনো। ভিডিওর কথা যে বলেছিল সেটা আপনি দেখেছেন? না, আমি দেখিনি, আমি এরকম আচ্ছা। কিছু দেখিনি যে ভিডিও করেছে। মানে আমি যতটুকু সেন্সে ছিলাম, আমার মনে হয় না, আমি দেখিনি যে ভিডিও করেছে। যে কারণে হচ্ছে আমি আর ওই বিষয়টাতে যাইনি। আমার মনে হচ্ছিল যে এমনি হয়তো বা বলছিল, কিন্তু আমার প্রচন্ড একটা রাগ হচ্ছিল, যেহেতু আমরা বিয়ে করব, বিয়ের আগে 2 দিন আগে তাও এরকম একটা কাহিনী না ঘটালেও সে পারতো। আচ্ছা। তারপরেও তো অনেক কিছুই তো হয়, পারফেক্ট সমঝোতার মাধ্যমে হয় না, অনেক কিছুই হয়। উনি যদি চাইতো তাহলে আমরা ওই দিনই বিয়ে করতে পারতাম। বিয়ে করতে তো অনেক কিছু লাগে না, 2জন অ্যাডাল্ট মানুষ সাক্ষী নিয়ে গেলে, এনআইডি কার্ড নিয়ে গেলে বিয়ে হয়ে যায়, ফ্যামিলির লোক 2-1 নিয়ে গেলে বিয়ে হয়। কিন্তু আমার এই জন্য রাগটা হচ্ছিল। তারপর যখন ওর ভাই বলে, ও বলে, বারবার আমাকে কনভিন্স করে এবং বারবার আমার কাছে সাহায্য সহযোগিতা চায়, এবং বারবার বলছে আমি খুব গরিবের সন্তান, তুমি আমাকে সাহায্য করো, আমার ক্যারিয়ার নষ্ট করো না, আমি তো তোমার সাথেই জড়াবো ভবিষ্যতে। তারপর আমার মায়া হয়, রাত 2টা বাজে আমি সিদ্ধান্ত নিই, ঠিক আছে যেহেতু আমাকে বিয়েই করবে, ভালোই বাসে, তাহলে সকালে যাব, ওকে আমি ছাড়িয়ে আনবো।
তখনও আমি ভেবেছিলাম যে থানা থেকে ওকে ছাড়িয়ে আনা পসিবল। তখনও আমি জানতাম না যে মামলার প্রসিডিওর এতগুলো হয় বা এত কিছু, এত ঝামেলা, আমি বুঝতে পারিনি। থানায় গেলাম সকালবেলা, দেখি থানায় আসলে কিচ্ছু করার নেই। ওর নামে ও চালান হয়ে গিয়েছে কোর্টে। 11টাকে কোর্টে নিয়ে যাওয়া হয় এবং ও ফোনের মাধ্যমে আমাকে একটা নাম্বার দেয়। ওর সাথে আমাকে সামনাসামনি দেখা করতে দেওয়া হয়নি, ফোনের মাধ্যমে কথা হচ্ছিল। ও আবার পুলিশকে টাকা দিয়েছিল, অনেক, প্রায় 60,000 টাকার মতো টাকা দিয়েছিল, যে কারণে পুলিশ ওকে আমার সাথে কথা বলতে করেছে, মানে সহযোগিতা করেছে। আর ও বুঝতে পেরেছে যে আমার সাথে যদি কথা বলে, আমাকে কনভিন্স করতে পারে, ওর জন্য সব কিছু ইজি। এখানে আমিই ছিলাম হচ্ছে মেইন। ওর কথা মতো আমি অ্যাডভোকেটের নাম্বার নিয়ে অ্যাডভোকেটের কাছে যাই এবং ওনার কাছ থেকে জামিন করানোর জন্য কথা বলি। আমার নিজের টাকা দিয়ে 20,000 টাকা ওই মুহূর্তে আমি দিয়ে ওর জামিনের জন্য আবেদন করি এবং অ্যাডভোকেট আমাকে বলে বিয়ে না করে জামিন হয় না এই মামলায়, আপনাকে বিয়ে করতে হবে। বললাম ঠিক আছে, ওর জামিন করান। জামিনও হলো। 3বার হিয়ারিং হয়ে ওকে কোনোভাবেই জামিন দিতে চাচ্ছিল না, খুব ক্রিটিক্যাল একটা মামলা। কিন্তু আমার কথার উপর ভিত্তি করে 3বার হিয়ারিং হওয়ার পর আমার 2বার হয়েছে, ওর আর আমার সামনাসামনি 1বার হয়েছে। হিয়ারিং কি? সরি, আমার জানা নাই, শুনানি। ও আচ্ছা, ওই যে আদালতে দাঁড়ায় যে। আচ্ছা জি। এরপর মানে ওর জামিনটা হয় এবং আমি বলছিলাম ঠিক আছে, আপনাকে আমি বের করে দিয়েছি, আমি বাসায় চলে যাই, পরে এই ব্যাপারে আপনার সাথে কথা হবে। ও বলে না, আজকে আমরা বিয়ে করবো। আমি বললাম যে আজকেই করবো, 2টা মাস সময় দেন, আমাকে একটু সুস্থ হতে দেন মেন্টালি। বলেন আজকেই বিয়ে করবো। রায়সাবাজার মোড় থেকে ট্রেনে নিয়ে জজ কোর্টের ওখানে অ্যাডভোকেটের চেম্বার যে ছিল, আমাকে বিয়ে করে 5 লাখ টাকা কাবিনে। মানে আইনি কোনো জটিলতার জন্য বিয়ে করে নাই, নিজেই সিদ্ধান্ত নিল আপনাকে বিয়ে করার? ওই মুহূর্ত পর্যন্ত বুঝতে পেরেছি যে নিজে সিদ্ধান্ত নিয়েছে। আইনি সেটা বলছি, সামনে বলছি আমি। পরে আমাকে 5 লাখ টাকা কাবিনে বিয়ে করলো। প্রথমত আমি কাবিন নিয়ে কোনো চিন্তা ভাবনাই করছিলাম না, কারণ আমি তো কাবিনের জন্য বিয়ে করিনি ওকে। বিয়ে করেছিলাম ভালোবাসার জন্য, সংসার করার জন্য, বিশ্বাসের জন্য। বিয়ে করলো, বাসায় আসলো, বুড়িগঙ্গায় 1 ঘন্টার জন্য নৌকা ভাড়া করলো। বললো যে আজকে ঘুরবো, আজকে আমি বিয়ে করে ফেলেছি, মানে ফুরফুরা মেজাজে যেরকম থাকে ওই রকম। 15 মিনিট পরে আমি নেমে গেলাম, কারণ আমার নৌকা দেখলে নদীতে প্রচণ্ড ভয় করে, আমি সাঁতার জানি না, এই জন্য। পরে বাসায় আসি, সেদিন আমার সাথে থাকে, আমরা একসাথে থাকি, আমি আর বাসায় যাই না, মায়ের সাথে আর যোগাযোগ করি না। আর মা কি এগুলো জানতো না? কিচ্ছু না। এই যে কেস হলো, মামলা হলো, আপনাকে খোঁজে নাই আপনার মা? খুঁজেছে কিন্তু আমাকে পাইনি। টোটালি আমি একদম মানে ওনার কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছি, কোনো কিছু আমি উইদাউট ইনফরমেশন। আমি তাকে কিচ্ছু জানাইনি, কারণ আমাদের কথাই ছিল আগে আমরা বিয়ে করবো, কিন্তু জানাবো না। আমি এ বাসায়ও থাকবো, ও বাসায়ও থাকবো, মাকে আস্তে আস্তে বোঝাবো। আমাদের কথাটা, প্ল্যানটা ছিল না, এরকম। তাহলে এই যে 2 দিন ধরে যে গায়েব, এই যে মামলার জন্য হিয়ারিং এ যাচ্ছেন, এই হ্যাঁ, মা আমাকে ওই দিন প্রচন্ড খুঁজেছে, প্রচন্ড রকম, কোনো আত্মীয় স্বজনের বাসা বাদ রাখে নাই। পরে ওই রাত যে থাকলাম আমরা বিয়ে করে একসাথে, ওই রাতে আমি কোনো কন্ট্যাক্ট করিনি। পরের দিন সকালেও চলে যায়। দেন আমি মাকে ফোন করে সবকিছু জানি, কিন্তু কোথায় আছে এটা আমি বলি না, যে আমি এইখানে বাসা নিয়েছি এটা আমি বলি না। আমি বললাম চিন্তা করো না। মা কান্না করেন? আমি অনেক কান্না করেছে যে আমি ভালো আছি এরকম বললাম, মাকে আমি জানালাম। কিন্তু মাও তখন রেগে গেল, বিয়ে করেছি শুনে রেগে গেল। তারপর আর ওরকম ভাবে কথাবার্তা হলো না। ওর বাসা ছিল হচ্ছে ধানমন্ডিতে, শুক্রাবাদে। 3 দিন এ বাসায় থাকতো, 4 দিন আমার সাথে থাকতো। আমার বাসা ভাড়া আমি দিতাম, আমার খাবার খরচ আমি জোগাড় করতাম। আর আপনার বাচ্চা? আমার বাচ্চা আমার মায়ের কাছে ওই সময়। আচ্ছা। হঠাৎ করে আমার মায়ের কাছে, কিন্তু বাচ্চার সাথে ওই দিন কথা বললাম, ঠিক 2 দিন পরে, 2 রাত পরে বাচ্চার সাথেও কথা বললাম, মার সাথেও কথা বললাম। আমার বাচ্চাটা ওই যে শুরুতে বলেছে প্রচন্ড ভালো, আমি যা বলবো তাই। বললাম যে সোয়াদ, আমি একটু প্রবলেমে আছি বাবু, 2টা দিন তোমার সাথে আমি কথা বলতে পারি না, আমি সরি, তুমি করো না, কষ্ট পেও না। বলে আচ্ছা ঠিক আছে মামি, তুমি ভালো আছো তো, তুমি কি ঠিক আছো? ওর একটা কথা, তুমি কি ঠিক আছো? বললাম যে হ্যাঁ বাবা আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, শেষ। মা একটু রাগারাগি করলো, একটু গালাগালিও করলো, কষ্টও পেলো, এভাবে চলছিল। ওই যে মা যে আমাকে গালাগালি করলো, রাগারাগি করলো, ওই কারণে মায়ের সাথে আমি কথা বলা স্টপ করে দিলাম। এবং ও আমাকে বোঝায় যে তুমি যদি তোমার মাকে অ্যাড্রেস দাও, মায়ের সাথে ঠিকভাবে কথা বলো, তাহলে তোমার মা তোমাকে যেভাবে হোক এখান থেকে নিয়ে যাবে, এবং আমরা যে ভালো আছি এটা তোমার মা বুঝতেই পারবে না। তারপর আবার এইটুকু আমাকে সহযোগিতা করতে, যেমন আমি বলতাম আজকে আমি সোয়াদকে দেখতে যাব, ফোন করে বলতাম, বলে আচ্ছা ঠিক আছে যাও, গিয়ে আমার টাকা পয়সা দিয়ে খাবার টাবার কিনে আমি পাশের বাসায় রেখে ছেলের জন্য চলে যেতাম। তখন ওই যে মায়ের সাথে একটু রাগ হলো, মায়ের সাথে আর কথা বললাম না, দেখাও করলাম না, টোটালি অফ করে দিলাম। আপনার বাচ্চাটাকে আপনার কাছে নিয়ে আসলেই পারতেন। তখন আনিনি, ওর পড়াশোনা ছিল, এজন্য আমার কাছে আসলে একটু পড়াশোনার সমস্যা হবে। বাসায় ওর টিউশন ছিল,
এই কারণে আনিনি। পরবর্তীতে এভাবে চলছিল। ও আসে বাসায় আমার সাথে 2 মাস পর থেকে রেগুলারই থাকা শুরু করলো। আমি যখন বললাম যে বিয়ে করেছি, আপনি আপনার পাশে কেন থাকবেন, এখন ও বাসায় থাকার তো কোনো দরকার নেই, আপনি আমার সাথে থাকেন। আমি 3 রাত যদি একা থাকি কষ্টই করি, সারা রাত আমাকে জেগে থাকতে হয় ভয়ে, একটা সাউন্ড শুনছি ভয় পাচ্ছি। পরে ও আমার সাথে থাকা শুরু করলো, বলছে সুমাইয়া চাল নাই, টাকা দাও। দিচ্ছি। আবার ওই মামলাটা তো চলমান, যে মামলাটা আগে করেছিলাম, পিপিকে টাকা দিতে হবে 1 লাখ, দাও, নিচ্ছে। অ্যাডভোকেটকে টাকা দিতে হবে 50,000, নিচ্ছে। আবার বলে হচ্ছে ডেট আগাতে হবে 20,000 করে টাকা দিয়ে। কিসের ডেট? মানে একটা করে 1 মাস বা 1.5 মাস পর পর একটা করে ডেট পড়ে কোর্টে। ওই ডেটটা ঠিক 15 দিনের মধ্যে আবার এগিয়ে নিয়ে আসে। তো এটা টাকা দিয়ে এগিয়ে আনতে হয়, আমাকে ওই মুহূর্তে বলেছে। এভাবে করে করে টাকা এই 10 মাসে আমার কাছ থেকে 15 লক্ষ আমার টাকা ছিল সব কিছু নিয়ে যায়। এর মধ্যে আবার হয়েছে কি, আমি ওকে অনেকবার বলেছি আপনার বাসায় নিয়ে যান, বলে যে আইএলটিএস এক্সাম দিব, এক্সাম দেওয়ার পর তোমাকে নিয়ে যাব। আশানুরূপ রেজাল্ট আসে না, 5 আসে। দিছে এক্সাম, টাকা কি আপনার থেকে নিছে? আমার থেকে নিয়েছে। উনি কি কোনো ইনকাম করতো না, আপনার থেকে কেন উনি তো টাকা ওই যে নিত? প্রতিষ্ঠানে জব করতো, প্রতিষ্ঠানে উনি, আমি পরে জানতে পারি যে 86,000 টাকা স্যালারি পেত, কিন্তু আগে আমাকে একটা বলা কোচিং হয়েছিল- সেন্টারে 86,000 টাকা স্যালারি, জি, তাও ইন্টার পাস ছিল। এটা কিন্তু নাই, উনি অনার্স পাস মার্কেটিং থেকে। এটা আমি ওনার থেকে জানতে পারিনি, ওনার যে একজন স্টাফ মানে কলিগ আছে, কলিগ থেকে জানতে পেরেছে 86,000। এটা কি সম্ভব? জি, মানে আচ্ছা। প্রতিটা ক্লাস 800 করে ধরা হতো, উনি একদিনে 5টা করে ক্লাস করতো। আর শুক্রবারের যে পেমেন্টটা সেটা আলাদা করেছিল, তো সেই হিসেবে আসতো আর কি। আমিও হিসাব করতাম, মাঝে মধ্যে আমি যে শুনতাম যে এক একটা ক্লাস 700 করে, 800 করে, 1000 করে, তো আমিও বুঝতে পারছিলাম যে ওনার স্যালারি 80,000 টাকার উপরে হওয়ার কথা। কিন্তু উনি আমাকে বলে যে কি বলো তুমি, আমার স্যালারি 20,000 টাকা, আমার আসা যাওয়া ভাড়া, তারপর হচ্ছে যে লাঞ্চ, এগুলোতে সব মানে মিলিয়ে 800 টাকা হলে উনি কয়টা করে করতো ক্লাস? 5টা, একদিনে 5টা করে ক্লাস। 5টাতে 5,40, তাহলে কত হয়? 4,000। 4,000, তাহলে মাসে কত হয়? 1,20,000 মতো তো আসে। 1,20,000। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি শুনেছি উনি 86,000 টাকা স্যালারি পেত, মানে হুম, ওনার হুম, কলিগ বলেছেন। তারপর এরপর হচ্ছে উনি আমাকে বলে যে আমি 20,000 টাকা স্যালারি পাই, আমার আসা যাওয়া খরচ বাবদ সবকিছু বাদ হয়ে যায়, তো তুমি আমাকে সাহায্য করো, যেহেতু তোমার কাছে টাকা আছে। এভাবে করতে করতে 15 লক্ষ আমার টাকা নেয়। এবং ওনাকে আমি যতবারই বলি আমাকে আপনার বাড়ি নিয়ে যান, উনি বলে আইএলটিএস এক্সাম দিয়ে নিয়ে যাবো। 2বার দিলেও 2বারই খারাপ করলো, মাত্র 5 আসে এবং 5.5 আসে, তাও লেসব্যান্ড হচ্ছে 5। ওনার কোনো রকমই 6 আসছিল না। তখন আপনি জিজ্ঞেস করলেন না যে তুমি তো টিচার, তোমার এই অবস্থা কেন? বলে ওই মুহূর্তে দিয়েছে, ওই মুহূর্তে সহজ হয়েছে, এই মুহূর্তে পারছি না, মানে আমাকে উনি এটা বোঝালো। কিন্তু ওনাকে আমি বলেছি ঠিক আছে আপনার পেপারস দেখাতে পারবেন আপনি, কখনোই দেখাইনি। আমার একটা সন্দেহ ছিল, কিন্তু সব মিলিয়ে আমি ছাড় দিয়েছিলাম। ওই যে যাই হয়েছে হয়েছে, এখন তো আমার হাজবেন্ড, এখন এক্সাম দিক, এখন স্কোর আসুক, আমাকে নিয়ে ভালো থাকুক, আমি চাচ্ছিলাম এইটা। কিন্তু আমার ভেতরে একটা সন্দেহ ছিল। ওনাকে আমি বলি যে আপনি বাসায় নিয়ে যান, কোনোভাবেই নেয় না। একদিন আমি বলে বসলাম যে এবার আপনার বাসা আমাকে নিতেই হবে। নিচতলায় বললাম, সিঁড়ির সামনে ঠাস করে আমাকে একটা ঘুষি মেরে বসলো নিচতলাতে। ওই দিন খুব আমি রেগে যাই, আমি বলছি আপনার কাছে আর আমি থাকবোই না, আমি চলে যাবো এই মুহূর্তে আমার বাসায়। আমাকে বারবার সরি বলে কনভিন্স করে, সরি বলতে বলতে, ওই যে ও প্রচণ্ড চালাক ছিল, জড়াই ধরতো, চুমা দিত, সরি বলতো, প্রয়োজনে পাও ধরতো, হাতে ধরতো, সব কিছু ধরতো। তবু আমাকে ক্ষমা করো, বুঝতে পারিনি, দিয়ে ফেলেছি। আর আমিও প্রচণ্ড বোকা, ওর তুলনায় প্রচণ্ড বোকা। ও যেমন চালাক, আমি হচ্ছে তেমন বোকা। ক্ষমা করে দিয়েছি, সংসার করব। এমনও রাত গিয়েছে যে ও আমাকে সামান্য একটু ভুলের জন্য, রান্নার ভুলের জন্য, যে তরকারিতে লবণ বেশি হয়ে গিয়েছে, ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে, ঝড়ের মধ্যে ভিজতে হয়েছে। কেন? যতক্ষণ উনি চাইবে আমাকে ভিজতে হয়েছেন, ওটা হচ্ছে আমার শাস্তি। তরকারিতে লবণ বেশি হয়েছে এই কারণে। তারপর যখন আবার বের হতাম, তখন আবার কি করতো, নিজে আবার তোয়ালে দিয়ে মুছে আবার বলতো তোমাকে এটা করলাম যাতে পরবর্তীতে এই ভুলটা তোমার না হয়। মানে এইভাবে আমাকে কনভিন্স করে ফেলতো। এবং এক পর্যায়ে ওনাকে আমি বলি যে আপনার ফ্যামিলিতে, আপনার বাড়িতে যে ভাই থাকে ওনার সাথে আমি কথা বলবো, নাম্বার দেন। 3 দিন পর আমাকে নাম্বারটা দিল। ওনার সাথে আমি সুন্দরভাবে কথা বলে যাচ্ছিলাম, সব প্ল্যান। কেন এর আগেও তো মামলার সময় কথা হলো? ওটা বড় ভাইয়ের সাথে কথা বলেছিলাম, ওই ভাইয়ের সাথে কখনো কথা নেই। ওই ভাই থাকে হচ্ছে রংপুরে, কিন্তু ওনার বাড়ি যে মানিকগঞ্জে থাকে যেই ভাই, সেই ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছিলাম আমি, যেহেতু ওনার এলাকা। কিন্তু আমার সাথে কথা বলছিল। আমি যতবার বলি ভাই বাসায় যাবো, পরে আমার শাশুড়ি মারা গিয়েছে, আবার বলি ভাই বাসায় যাবো, এবার রোজার ঈদের মধ্যে বাসায় যাবই,
এই যে গেল যে রোজার ঈদ, মার্চ মাসের শাশুড়ি 21 মারা তারিখে। গেছে, আপনার হাজবেন্ড যায় নাই? ওনার ভাইয়ের শাশুড়ি ও আচ্ছা আচ্ছা। মারা গিয়েছে, এটা বলল। এবার যাব, ওনার ভাই বলতেছে যে আমার মেয়েটা হচ্ছে ডেঙ্গু হয়েছে, ছোট বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, ডেঙ্গু হয়েছে, আইসিইউতে আছে। আমার সাথে কান্না করলো ঈদের দিন। আমিও মানে কান্না দেখে কান্না চলে আসলো। আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ সুস্থ করে দাও, ছোট একটা বাচ্চা, আমার একটা বাচ্চা আছে, তো বাচ্চাদের জন্য আমার অন্যরকম একটা সফট কর্নার। কিন্তু ওকে আমি যতই দেখি যে ভাতিজি অসুস্থ, ও না কেমন যেন একটু সন্দেহ হচ্ছিল আমার। আমাকে বলে কান্নাকাটি করো না, চলো ঘুরে আসি, মন ভালো থাকবে। মানে আমি যতটা ওনার ভাতিজি নিয়ে, ওনার ফ্যামিলি নিয়ে হাইপার, উনি এগুলো কিছুই না। কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে ওটা ওনার ভাইই ছিল না, একজন কলিগকে দিয়ে আমার সাথে কথা বলেই ভাই বানিয়ে আমাকে এতদিন বোকা বানিয়ে রাখা হয়েছিল, যেটা আমি জানতে পারি উনি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর। এতদিন পর্যন্ত আমি কখনো জানিনি অথবা জানার চেষ্টাও করিনি। আমি এখন ফেসবুক মাধ্যম, আমি যদি চাইতাম ওই পরবর্তীতে যে কাজগুলো করেছি সেগুলো আমার আগে করা উচিত ছিল। ওনার এলাকার সার্চ দিয়ে দিয়ে লোকজনদের সাথে আমার কথা বলা উচিত ছিল, কিন্তু আমি এটা কখনোই করিনি। আমি অন্ধবিশ্বাস করেছিলাম আপু, এক প্রকার একেবারে অন্ধবিশ্বাস। যে আমাকে ভালোবাসে, বিয়ে করেছে, সংসার করবে। আবার বলতে আমি যদি তোমাকে ছেড়ে যাই, আমার জন্মের ঠিক নাই, আমি যদি তোমাকে রেখে অন্য কোনো মেয়ের দিকে তাকাই তাহলে আমার বাপ 14টা। কোরআন ধরে স্পর্শ করতে বলতো যে আমি তোমার সাথে বেইমানি করবো না, ছেড়ে যাব না। জায়নামাজ ধরে বলতো। আমি মুসলিম হিসেবে এটা ভাবতেই পারিনি যে একটা মানুষ নিজের জন্মকে প্রশ্নবিদ্ধ করতে পারে এইভাবে, ভুয়া একটা মিথ্যা একটা প্রতিশ্রুতি দেওয়ার জন্য নিজের জন্ম নিয়ে কথা বলতে পারে, এটা আমি বুঝতে পারিনি। আমি ভাবতাম হয়তো সত্যি বলছে। পরবর্তীতে হচ্ছে এইভাবে চলছিলাম, সংসার করছিলাম। রাতে মারছিল, সকালে সরি বলছিল, আবার মারছিল, আবার সরি বলছিল, ঘুরতে নিয়ে যাচ্ছিল, সব মিলিয়ে চলছিল। একেবারে মামলাটা শেষ হয় হচ্ছে 2026 সালের মার্চ মাসের 30 তারিখ। আমি জাজকে বলি যে আপনি আমার হাজব্যান্ডকে এবার খালাস দিয়ে দেন, আমি আমার হাজবেন্ডের সাথে লন্ডন যাব স্টুডেন্ট ভিসায়। এই ভিসা থাকলে, ভিসা জটিলতার কারণে আমাদের এই মামলা থাকলে, মামলার জটিলতার কারণে আমাদের ভিসা আসতে প্রবলেম হবে। জাজ আমার কথার উপর ভিত্তি করে, তার টাকা পয়সাও খরচ হয়েছে, ওকে খালাস করে দেয়। আপু যেই কুদ্দুস আমার হাজবেন্ড থাকা অবস্থায় লাস্ট 2টা মাস হাঁড়ি পাতিল মেজে দিত। সকালে উঠে দেখতাম হাঁড়ি পাতিল মাজা শেষ, ভাত রান্না শেষ, ডিম ভাজা শেষ, শরবত করে নে আমাকে ডাকতো সময় সময়। আমি বললাম কি হয়েছে, ভয় পেয়ে উঠতাম, না জানি কি হয়েছে। বলে খাও। বললাম ফ্রেশ হইনি, মুখও ধুইনি। বলে খাও, ধুতে হবে না। ভাত বেড়ে এনে ডিম ভাজা দিয়ে আমার সামনে এনে দিত। আমি বলতাম এগুলো কেন করছেন আপনি, এই দায়িত্বগুলো হচ্ছে আমার। বলে না, বউকে আদর করলে এটা হচ্ছে নবীর সুন্নাত, তুমি তো এগুলো বুঝবা না, এগুলো হচ্ছে ভালোবাসা, কত ভালোবাসি তা তো বুঝো না। আমাকে এইভাবে বোঝাতো। যখন ঘুমাতাম ওর হাতের উপর আমার মাথাটা নিয়ে ঘুমাতো। গরমের জন্য দূরে চলে গেলে বলতো সময় তুমি দূরে যাও কেন, সবসময় তুমি আমার কাছাকাছি থাকবা। যখন সিএনজিতে কোথাও যেতাম মানে নিশ্চিন্তে ওর কাঁধে আমি মাথা রাখতাম। পরবর্তীতে এইভাবে মামলাটা খালাস হলো। 31 তারিখ থেকে দেখি মশারিটাও খুলে না। মাঝে মধ্যে বলতে চাই কি ব্যাপার, 2-1 দিন যাওয়ার পর যে মামলা শেষ হয়েছে বলে কি এখন আপনি অন্যরকম আচরণ করছেন। আবার বলি না পাপি থাক, পুরুষ মানুষ সবসময় কি তার করতে ইচ্ছে করবে নাকি? এতদিন করতে ইচ্ছে হয়েছে, করেছে, এত এখন হচ্ছে না, করছে না, থাক। এইভাবে যাচ্ছিল। কিন্তু এর মধ্যে ওনাকে আমি একটা কথা বলছিলাম যে এপ্রিলের 10 তারিখ আপনাকে আমি লাস্ট একটা টাইম দিলাম, আপনার বাসায় আমাকে নিতেই হবে এই 10 তারিখের আগে। ও আমাকে কথা দেয় 10 তারিখের আগে ওর বাসায় আমাকে নিয়ে যাবে মানিকগঞ্জ। প্রত্যেকদিন যেভাবে অফিসের উদ্দেশ্যে বের হয় 9 তারিখ সকালে সেভাবেই বের হয়েছে, কপালে চুমু দিয়ে। এপ্রিলের 9 তারিখ 2026 সালের কপালে চুমু দিয়ে, সালাম দিয়ে, আই লাভ ইউ বলে প্রত্যেকদিন এটা করেই বের হতো। মামলা খালাস পেলেন কবে? মার্চ মাসের 30 তারিখ। 30 তারিখ, আচ্ছা। 9 দিন। এই 9 দিন তো ওইরকম করে কথা বলে না, শুধু খায়, কেমন যেন একটু অন্যরকম কিছু কথা বলে মারতে ওঠে। ওই দিন ও আমার কাছ থেকে iPhone 16 Pro Max টা ছিল, বলে তোমার এই ফোনটা দাও, আমার অফিসে একটা প্রোগ্রাম আছে, কিছু ছবি টবি তুলে না তোমাকে ফেরত দেবো। আর আমার একটা ফোন ছিল Redmi A5, ওইটাও নিয়ে যায়। কারণ ওর যে একটা ফোন ছিল, ওর ফোনটা ছিল একেবারেই কম দামি, 5000 টাকা দামের ফোন ছিল, তো আবার ডিসপ্লে ভেঙে গিয়েছিল, যে কারণে আমার ফোনটা ইউজ করছিল 4-5 দিন ধরে। কথা ছিল নিজের ফোনটা ঠিক করে আমার ফোনটা আমাকে ব্যাক দিবে। এবং ও সুন্দরভাবে অফিসে বের হয়। দিনের বেলা একটু বিকেলবেলা একটা কি যেন বলে উঠলাম আমি মেসেজে, ও কেমন যেন আমাকে ফোন করে আরো বেশি গালাগালি করছে, যাচ্ছে তাই বলছে।
আমার একটু খারাপ লাগছে যে আসলে এত খারাপ খারাপ কথা বলছে এখন, কেমন যেন ও একটু চেঞ্জ মনে হচ্ছে। বিকেলে আমি কল করলাম, কল করে বললাম যে আজকে তো এপ্রিলের 9 তারিখ, বলেছিলাম 10 তারিখের আগে আমাকে বাসায় নিয়ে যাবেন। ও আমাকে হঠাৎ করে বলে কি, তোর তো মামলার হয়ে বিয়ে করছি, তোর তো সংসার করার উদ্দেশ্যে তোর আমি বিয়ে করি নাই, তোর আমি ডিভোর্স দিব, তোর নিয়ে আর সংসার করবো না, তোর কাবিনের টাকা আমি 5 লাখ টাকা তাও 3 বছর পর শুরু করব, 2000 করে পরিশোধ করব, তুই কোর্টে যেতে আসতে শেষ। তখন আমার হুঁশ ফিরল, যা আল্লাহ আমি করেছি কি, কার পেছনে 15 লাখ টাকা শেষ করলাম, কার জন্য 15 লাখ টাকা কোথায় শেষ করছেন আপনি? ধাপে ধাপে টাকা নিতে নিতে শেষ। 2 লাখ টাকা, 1 লাখ টাকা, আমার কার্ডের লিমিটেশন ছিল 2 লাখ টাকা, 2 লাখ টাকা উঠিয়েছে। ভিসার জন্য টাকা দিয়েছে, যে আমি অ্যাপ্লিকেশন করেছি, আমাকে তখন বোঝালো যে 5.5 দিয়ে কোনো রকমভাবে লন্ডন যাওয়া যাবে, ওরা স্কলারশিপ এনে দিবে, আমাকে এটা বোঝালো। এভাবে ধাপে ধাপে নিতে নিতে আমার স্টেটমেন্টগুলো আছে, যেটা দিয়ে হচ্ছে আমি আদালতে শো করেছি, কোর্টে শো করেছি, ধাপে ধাপে নিতে নিতে 15 লাখ টাকা নিয়ে ফেলেছে। পিপিকে দিতে হবে 1,70,000, অ্যাডভোকেটকে 50, এটা কিন্তু একবার হয়নি, প্রত্যেকটা ডেটে হয়েছে। এবং 10 মাস পর্যন্ত মামলা চলেছিল, 10 মাস পর্যন্ত শুধু আমার টাকা। ঈদের যে গত যে রোজার ঈদ গেল, শপিং করেছে 50,000 টাকার, শুধু আমার টাকায়। আমাকে ড্রেস কিনে দিয়েছে 2টা, বাকি ওনার ফ্যামিলির জন্য ড্রেস কিনেছি, ওনার জন্য ড্রেস কিনেছি। এইভাবে করতে করতে সব টাকা আমার শেষ, 15 লক্ষ টাকা শেষ। আমার অ্যাকাউন্ট একদম জিরো ওই মুহূর্তে, এপ্রিলের 9 তারিখে আমার অ্যাকাউন্টে আর কোনো টাকা নেই। এবং আমার 2টা ফোন উনি নিয়ে গিয়েছেন। উনি আমাকে যখন বললো যে তোকে নিয়ে আমি সংসারই করব না, আমি যখন মনে হলো যে আমি মারাত্মক ভুল করে ফেলেছি, আমি যে মামলাটা উইথড্র করলাম, এখন উনি আমাকে ডিভোর্স দিয়ে দেবে, আমি করব কি? তাহলে কার জন্য আমি মাকে ছাড়লাম, কার জন্য আমি আমার নিজের সন্তানকে ছাড়লাম? ছেড়ে দেওয়ার মতোই না, শুধু খরচ দিচ্ছি সন্তানের, ওই মুহূর্ত পর্যন্ত শুধু খরচ দিয়ে যাচ্ছি। বাচ্চার সাথে দেখাও করেন নাই 10 মাস? দেখা হয়েছে মাঝে মধ্যে, ওর যখন বন্ধ মা বাচ্চা বলতো না যে মা তুমি কোথায় থাকো, তুমি আমার কাছে আসো না কেন? না, ওইরকম ভাবে বলতো না, শুধু জিজ্ঞেস করতো মামি তুমি ঠিক আছো, ভালো আছো? আমি বললাম বাবা তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। ওর শুক্রবার শনিবার অফ থাকতো, ও শুক্রবার শনিবার ওকে আমি আমার কাছে নিয়ে রাখতাম 2টা দিন। আপনার হাজবেন্ডকে, নতুন হাজবেন্ডকে চিনতো? চিনতো, দেখেছে। কি বলতো? আঙ্কেল। আঙ্কেল। আচ্ছা, তারপর? ও তো আমাকে এটা বুঝিয়েছে যে তোমার ছেলেকে নিয়ে আমরা লন্ডন যাব, আমরা 3 জন লন্ডন যাব। মানে কত স্বপ্ন, কত আশা যে আমাকে, আমাদের আরেকটা বাচ্চা হবে, তোমাদের বাড়িটা এখন যেরকম আছে আমরা 2 তলা করে ফেলবো, 1 তলায় আমাদের এক বাচ্চা থাকবে, আরেক তলায় তোমার আরেক বাচ্চা থাকবে। এইভাবে আমাকে বোঝাতো। আবার বলতো যে আমাদের তো মানিকগঞ্জ যাওয়ার দরকার নেই, আমরা লন্ডন থাকবো, 5 বছর পর পর একবার করে গিয়ে মনে চাইলো আমরা বেড়াতে গেলাম, না মনে চাইলো না গেলাম। এভাবে আমাকে বোঝাচ্ছিল, আমিও ঠিক এভাবেই বুঝছিলাম। তারপর ও যখন আমাকে এই কথাগুলো ফোনে বললো, আমি ওরে বললাম যে ঠিক আছে আপনি অফিসে থাকেন, আমার যে 2টা ফোন আছে আপনার কাছে, আমি ফোন 2টা নিতে আসছি, আমার iPhone 16 Pro Max এবং Redmi A5। বলে না তোমাকে আসতে হবে না, তুমি বাসায় থাকো, আমিই আসছি। কিন্তু আমার মনে হচ্ছিল ও যেহেতু আমাকে ডিভোর্সের কথা বলে ফেলেছে এবং আচরণ চেঞ্জ, এর মধ্যে আবার একটা কথা বলি, সেটা হচ্ছে একদিন খেতে বসেছি আমি, আমার ছেলে, ও 3 জন, রাতের বেলা। তো ওর আচরণ চেঞ্জ দেখে আমি ওকে স্পষ্ট করে বলে ফেললাম, কি ব্যাপার আপনি কি আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন নাকি? মনে মনে স্পষ্ট করে। ও আমার থেকে এমনভাবে তাকালো আতঙ্ক নিয়ে যে তখন আমার একটু কেমন যেন লেগে উঠলো। সেটা আমি তখন মিলাতে পারিনি, কিন্তু এখন মিলাতে পারছি। আমি বললাম যে না এমনি বললাম, আপনি একটু চেঞ্জ মনে হচ্ছেন, আবার মামলাটাও শেষ, কেমন যেন আপনাকে দেখাচ্ছে, কেমন যেন আপনি হয়ে গেছেন। আমাকে বললো খাও তো, হ্যাঁ না কিছু বললো না, বললো খাও তো। ওই মুহূর্তটা শেষ হলো, আমি জাস্ট শুধু ড্রেসটা চেঞ্জ করে, বাসার ড্রেসটা চেঞ্জ করে একটা ড্রেস পরে মোহাম্মদপুর আসলাম। আসতে আমার 20-25 মিনিট সময় লেগেছে। ও বুঝতে পেরেছে যে আমি আসছি। এসে দেখে অফিসে নাই। ম্যানেজারকে জিজ্ঞেস করি, আদার স্টাফদের জিজ্ঞেস করি, কলিগদের জিজ্ঞেস করি, কেউ বলতে পারে না যে কোথায় আছে। স্টুডেন্ট এসে ঘুরে যায়। আমি ওখানে 3 ঘন্টা অপেক্ষা করলাম, আসলো না। আমার ওনার অফিসে, আপনি তো ওনার অফিসের স্টুডেন্ট ছিলেন, তো ওনারা কি জানতেন আপনার বিয়ে? জানতেন। এবং ওইখানকার যে ম্যানেজার আমাকে বলল যে আপনি অফিসে আইসেন না, যেহেতু আপনাদের একটা প্রবলেম আমরা শুনতে পাচ্ছি। আমার মা আবার ফোন করে ওনাদেরকে বলেছিলেন, আমাকে বললো যে আপনি অফিসে আইসেন না, তাহলে হচ্ছে আপনি যদি অফিসে আসেন স্যারের সাথে কথা বলেন, আমাদের প্রবলেম হবে। অনেকে বিষয়টা জেনে যাবে যে স্যার এরকম প্রেম করে স্টুডেন্ট বিয়ে করেছে। আমাকে এই কথাটা বললো। আমি বললাম যে ঠিক আছে, আমি তো নিচেই ছিলাম, কিন্তু
ওনাকে আমি আজকে কন্ট্যাক্ট করতে পারছি না, কিন্তু এই যে ঝামেলা, উনি যে আমাকে এই কথাগুলো বলেছে, তোকে আমি ডিভোর্স দিব, তোকে নিয়ে সংসার করবো না, আমি কথাটা ওনাদেরকে বলিনি, প্রকাশ করিনি। আমি বললাম যে উনি তো আমাকে আসতে বলেছিলেন, কিন্তু আমি নিজেই ছিলাম কিছুক্ষণ, ওনাকে ফোনে কন্ট্যাক্ট করতে পারছি না বলে উপরে এসেছি। আসলে আমি আমার নিজ থেকে ওনাকে ফোন করেছিলাম, আগে অফিসে যেতে চাইনি। ফোনে দেখলাম যে নাম্বারটা সুইচ অফ বলছে, দেন আমি উপরে চলে গেলাম এবং ওখানে 3 ঘন্টা অপেক্ষা করলাম, পেলাম না। আমার তখনও একটা আশা ছিল উনি হয়তো আসবেন, মানে তখনও রাত 9টা বাজে আমি বাসায় ব্যাক করি ওখান থেকে। এর মধ্যে আমার কাছে ফোন আসে যে সুমাইয়া তোমার মা অসুস্থ, প্রচন্ড অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছে। কিন্তু বাসায় যাই না আমি, আমার এক আন্টি ছিল, ওনাকে ফোন করি বলে যে আন্টি আমার মা নাকি অসুস্থ, মাথা ঘুরে পড়ে গেছে, আপনি একটু দেখেন, কি হয় না হয় আপনি আমাকে 10 মিনিটের মধ্যে জানান, যদি দেখেন অবস্থা খারাপ আপনি হসপিটালে নিয়ে আসেন, আমি এখানে আসি। পরবর্তীতে উনি আমাকে জানায় যে একটু সুস্থ হয়েছে, মাথায় পানি টানি দেওয়া হয়েছে, প্রেশারের সমস্যা ছিল। কিন্তু আমি আর বাসায় যাই না, কারণ ওই মুহূর্তে আমি নিজেই প্রবলেমে ছিলাম। ওনাকে বলেছে আমাকে নিয়ে সংসার করবে না, আমাকে ডিভোর্স দিয়ে দেবে, এটা বলেছিল। রাতে সারা রাত নির্ঘুম কান্নাকাটি করে সময় পার করলাম, আসতো না। ও আবার কি করেছে, এর মধ্যে আমার সামনে যে ফোনটা ইউজ করতো, সেই ফোনটা অফিসে গিয়ে আরেকটা ফোন ইউজ করতো, মানে ওর ফোন ছিল 2টা, অফিসে একটা রেখে বাসায় যেত, সেটা দিয়ে সবার সাথে যোগাযোগ করতো। কিন্তু আমি জানতাম ও কারোর সাথে কথা বলে না, কোনো মেয়ের সাথে না। কিন্তু পরবর্তীতে জানতে পারি যে ওর সাথে অনেক অনেক মেয়েদের সম্পর্ক, এখনো পর্যন্ত সম্পর্ক আছে, অনেক অনেক মেয়ে, যে মেয়েদের নাম আমি জানি না, এখানে বলতে চাচ্ছি না। কিভাবে জানতে পারেন? এটা আমি পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারি। যেমন একটা বড় আপু আছে, সে বলে যে উনি তো এইরকম নামের একটা মেয়ের সাথে ধানমন্ডি দেখলাম কফি খেতে, ওই মেয়েটাকে আবার আমি চিনতাম, আমাদের সাথে ক্লাস করতো। মেয়েটাও আবার মানিকগঞ্জের বউ ছিল, মানে ওখানে শ্বশুর বাড়ি ছিল মানিকগঞ্জের। আমি যখন ক্লাস করতাম তখন ওই মেয়েটাকে জানতাম, চিনতাম। আমাকে এরকম অনেকে অনেক ইনফরমেশন দিল। পরবর্তীতে আমাকে আরেকদিন জানায় যে স্যারের তো আরেকটা ফোন আছে, আমি তখনও জানতাম না। ওই যে ফোনের কথা বলেছিলাম যে আপনার তার একটা ফোন আছে মনে হয়, বলে আমার যদি একটা ফোন থেকে থাকে তাহলে আমার জন্মের ঠিক নেই, আমি তোমাকে সত্যি বলছি। যে কারণে সবার কথা মিথ্যা প্রমাণে ধরে নিয়ে আমি শুধু ওর কথা আমি বিশ্বাস করেছি। মানুষ তো জন্ম নিয়ে মিথ্যা কথা বলে না। আবার ও বলতো যে দেখো, মানুষকে জন্ম নিয়ে কখনো খারাপ কথা বলে, তাও নিজেকে নিয়ে কখনো খারাপ কথা বলে না। সেটাই বিশ্বাস করতাম, বিশ্বাস করেছিলাম। পরে আমার মায়ের কাছে আমি যাই না, কিন্তু আমি শুনতে পাই যে আমার মা একটু সুস্থ হয়েছে এবং ও বাসায় আসে না। সেদিন ছিল বৃহস্পতিবার, ফ্রাইডে গেল, স্যাটারডে গেল, শুক্র শনিবার যাওয়ার পর রবিবারে ও আমার সাথে যোগাযোগ করে বলতেছে যে আমি আসতেছি, তুমি চিন্তা করো না। কিন্তু এর মধ্যে আবার হয়েছে কি, ও আমার এই কাজিনদের কাছে, আমার যত কাজিন ছিল, আমার খালাতো বোন, আমার মামাতো ভাই, আমার এলাকার যে আরো কিছু লোক ছিল, সবাইকে ফোন করে ও এর মধ্যে বলে দিয়েছে আমি সুমাইয়াকে আর নিয়ে সংসার করবো না, ওকে ডিভোর্স দিব, আমি ওর শুধুমাত্র মামলার ভয়ে বিয়ে করেছিলাম। কিন্তু আমার কাছে তখন বলছিল যে আমি তোমাকে নিয়ে সংসার করব, আমার কাছে তখনও বলে যাচ্ছিল। একবার প্রথমে তো বললো 9 তারিখ বিকেলে যে আমি তোর নিয়ে সংসার করব না, দেন আবার রবিবারে বলছে তোমাকে নিয়ে সংসার করব। আমি বললাম ঠিক আছে তাহলে আসেন। ও আসলো না। কিন্তু আমি তখন বুঝলাম যে এখানে যেহেতু সবার কাছে বলছে সংসার করবে না, তাহলে আমাকেও আবারও সময় নিচ্ছে, আবার একটা প্রতারণা করছে, যাতে আমি আর কোনো স্টেপ না নিই ওই মুহূর্তে। কারণ তখনও হচ্ছে রায়ের কপিটা বের হচ্ছিল না, ওর যে মামলাটা খালাস হয়ে গিয়েছিল, রায়ের কপিটা বের হচ্ছিল না। তারপর আমি সোমবারে হচ্ছে মামলাটা করিয়ে দিই সবার সহযোগিতায়। আবার মামলায় যান? মামলায় যাই, সেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন মামলা। এটা আর কি হয়েছে, রাষ্ট্রপতি মামলা হয়, মানে কোর্টে মামলা করি, দেন এটা রাষ্ট্রপতি মামলা হয়ে থানায় আসে আর কি, এফআইআর ওয়ারেন্ট হয়ে গিয়েছে বর্তমানে। এর মধ্যে হচ্ছে ওর সাথে আমি অনেকবার কানেক্ট করার চেষ্টা করি। আমি ওকে বলেছি ঠিক আছে আমি আবারও মামলা উইথড্র করবো, আপনি আসেন, আমি আপনাকে এত পরিমাণে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া কিছু আর ভাবতে পারছি না, আপনি আসেন। ওরে হাতে পায়ে ধরি, আসে না। পরে একটা পর্যায়ে আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দেয়। ওর সব বন্ধুদের সাথে আমি যোগাযোগ করি, বন্ধুরাও গালাগালি করে আমাকে ব্লক করে দেয়। ওর যত পরিচিত লোকজন, যেভাবে আমি যতভাবে পারছি, ওর এলাকা থেকে শুরু করে সব, আমি ওর ভাইকে কল করি। পরবর্তীতে যেই ভাই নাম সাজিয়ে কথা বলাচ্ছিল, সেই ভাইয়ের নাম্বার আমি কালেক্ট করি ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে পারুরিয়া লিখে সার্চ দেই, কিছু কিছু আইডি আসে, ওইখানে তাদের মেসেজ করে আমি বলি যে ভাই আমি এরকম ওনার ওয়াইফ, আমার এই সমস্যা হয়েছে, ওনার ভাইয়ের নাম্বারটা দেন। ওনারা আমাকে আসলে হেল্প করেছেন। ওর ভাইয়ের নাম্বার দেন, ভাইকে আমি কল করি। ওর ভাই বলে তোমাকে আমি চিনি না, আমাকে কল করবো না। আমি বললাম যে ভাইয়া আপনার বড় ভাই তো
আপনাকে বলেছে যে কুদ্দুস আমাকে বিয়ে করেছে, আপনি তো জানতেন। বলে না, আমি জানলেও কিছু করার নেই, তোমাদেরটা তোমরা বুঝো, আমাকে আর ফোন টোন করবে না, আমি আমার ভাইকে আবার বিয়ে করিয়ে দিব। এরকম নানাভাবে আমাকে কথা বলে বলে ফোনটা রেখে দিল এবং ব্লক করে দিল। আমার বড় ভাইকে কল করলাম যে ভাই আপনি তো সব জানতেন, আমাদের বিয়ে থেকে শুরু করে A to Z আপনি তো সব জানতেন। বলে সময় ও খারাপ, তবে তুমি একটা আশ্বাস রাখো যে ও কোনো অন্যায় করে আমার এখানে আশ্রয় পাবে না, তুমি ওর বিরুদ্ধে মামলা জেল যা হয় করার করো। আমাকে উনি এই কথাটা বলে রেখে দিল। আর কোনো সমাধান পেলাম না। পরবর্তীতে আমি তখনও চাচ্ছিলাম ও থাকুক আমার সাথে, সংসারটা করুক। তখনও আমি বিভিন্ন মাধ্যমে খোঁজখবর নিয়ে নাম্বার কালেক্ট করি, ওর এলাকাতে চেয়ারম্যান আছে, চেয়ারম্যান পর্যন্ত আমি ফোন করি, মেম্বারদের সব মেম্বারদের আমি ফোন করি, 4টা মেম্বারের সাথে কথা বলেছি। এবং গণ্যমান্য যে বলেছে যে ওর সাথে কথা বলেন আপনার একটু হেল্প পাবেন, ওর সাথে কথা বলেন একটু হেল্প পাবেন, পাগল হয়ে গিয়েছিলাম আমি সবার সাথে যোগাযোগ করেছি। চেয়ারম্যানকে জানালাম, চেয়ারম্যান আমাকে বললো যে আপনি আসেন, আপনি হচ্ছেন একটা অভিযোগ করেন, আমি ন্যায় বিচার দিব। গেলাম ওখানে, অভিযোগ করলাম। একটা সালিশের ডেট ছিল মে মাসের 5 তারিখ, ও হাজির হলো না। দেন আবার ডেট দিল 12 তারিখ, 12 তারিখে গেল। আপু ওই দিনকার কথাগুলো শুনে ও সবগুলো কথা নিজের মুখে স্বীকার করে গিয়েছে। ওরা বিয়ে করেছে সংসার করার উদ্দেশ্যে না, আমার ভাই বানিয়ে অন্যজনের সাথে ওর কথা বলিয়েছি। ও যখন আমাকে ফোন করতো, ভিডিও কল দিত, আমার সামনে মেয়ে থাকতো, কিন্তু আমি মার্কার দিয়ে ব্লার করে, মানে ক্যামেরাটা ঝাপসা করে ওকে দেখাতাম, যাতে করে কোনো মেয়েই দেখা না যায় এবং কারো চেহারা স্পষ্ট নাই দেখতে পারে। এভাবে যখন কথাগুলো বলছিল তখন আমি ভাবছিলাম যে আল্লাহ, আমি 10টা মাস কার সাথে ছিলাম, কার জন্য আমি এত কিছু করলাম। তারপরেও ওখানে ওর হাতে ধরছে, পায়ে ধরছে যে আপনি আমার নিয়ে শুধু সংসারটা করেন, আপনি যেভাবে বলেন সেভাবে করব। আমি বলছি যে আমি এখানে 70-80টা লোক আছে, ওনাদেরকে লিখিত দিব, আপনি মানে যেভাবে চলতে বলেন আমি সেভাবে চলবো, কিন্তু আমার নিয়ে সংসারটা করেন। ও বলে না, করবো না, আমি অন্যখানে বিয়ে করবো। সবার সামনে কেউ কোনো প্রতিবাদ করলো না। আপনার কি দোষ দেখাইছেন? আমার দোষ দেখাইছে যে আমার আগে বিয়ে হয়েছিল এবং বাচ্চা আছে, এজন্য আমার বিয়ে করতো না, কিন্তু আমার সাথে থাকতে পেরেছিল একদিন জোর করে। আবার বিয়ে করে 10 মাস আমার সাথে সংসার করার পর মামলা উইথড্র হওয়ার পর ওর মনে হয়েছে আমি ম্যারিড। এর আগে ও জেনে শুনেও আমার সাথে থাকা অবস্থাও, কিন্তু মানে আমি না আসলে বুঝতে পারিনি আমার সাথে এইভাবে ও মানে ইমোশনালি বলেন, ফিজিক্যালি বলেন, অ্যাটাচমেন্টে ছিল, যে আমার বোঝার কোনো ওয়ে ছিল না যে আসলেই সেগুলো অভিনয় করতেছে। সর্বশেষ কি হলো? তারপর ওখানে আমি কোনো ন্যায় বিচার পেলাম না। ওখানে আমার আর ওর কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ছিল, ওর মুখে স্টিকার লাগিয়ে সবাইকে আমার ছবিটা, ভিডিওটা দেখাচ্ছিল। সবাই দেখছিল, কেউ কোনো প্রতিবাদ করছিল না যে কেন তুমি এই ছবিগুলো আমাদের দেখাচ্ছ, কেউ না। ওখানে আমি গিয়েছি জাস্ট মানে শুধু আমার সময় অপচয় হয়েছে, আমার অর্থের অপচয় হয়েছে, কিন্তু আমি ন্যায় বিচার পাইনি। পরবর্তীতে ওখানে কোনো কিছু পেলাম না, আমি কোনো ফায়সালা হলো না। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি এখানে আর কিছু করতেই চাচ্ছি না, যেহেতু কিছু হচ্ছে না, কেউ কোনো প্রতিবাদ করছে না এবং ওরা এক্সকিউজ দেখাচ্ছে ঢাকার মেয়ে কখনোই ভালো হতে পারে না, আর আমাদের চরের একটা ছেলে কখনোই খারাপ হতে পারে না, এই এক্সকিউজ দাঁড় করাচ্ছে। ঢাকার সব মেয়েরাই কি খারাপ আর চরের সব ছেলেরা কি ভালো হতে পারে? এতটুকু একটা লেম এক্সকিউজ দেখালো আমাকে, আর কিছু না। কিন্তু আমি যে তালাক প্রাপ্তা সেটা কিন্তু আমি কাবিনের মধ্যে উল্লেখ করে দিয়েছি। আমি তো প্রমাণ সহকারে কথা বলছিলাম। আমি যদি কিছু গোপন করার থাকতো, আমি এমন না যে কাবিনের মধ্যে কুমারী দিয়েছি নিজেকে যে সে হিসেবে আমাকে ফাঁসাতে পারবে, আমি কুমারী, তাও না। আমি যা আছে সত্যিটা উপস্থাপন করেছি, কিন্তু কেউ কোনো এই কথাগুলো ধরেনি কেউ। আচ্ছা, সর্বশেষ কি হলো? মানে উনি কি আর আপনার সাথে যোগাযোগ করলো না? না, ওই যে লাস্ট যে সালিশি থেকে চলে গেল? সালিশ থেকে চলে গিয়েছে, আমি সালিশ থেকে বাসায় চলে এসেছি, মানে আমার সাথে আর কোনো কথাবার্তা, যোগাযোগ কোনো কিছুই হয়নি। আপনি এখন কোথায় থাকেন? আমি এখন আমাদের বাড়ি থাকি। আপনার মায়ের সাথে? জি। বাচ্চা সহ? জি। আর ওনার পক্ষ থেকে শেষ কথা কি ছিল? যে আমি আপনাকে নিয়ে সে সংসার করবে না? আর আপনি কি বলেছেন শেষ? আমি ওর যে পা ধরতে গিয়েছিলাম যে আমার নিয়ে সংসার করেন, যেভাবে বলবেন আমি সেভাবেই থাকবো। এখন আপনি যে একটা মামলা দিয়েছেন, নির্যাতন, নারী নির্যাতন মামলা, উনি মানে নির্যাতনের কি কি বিষয় তুলে ধরেছেন সেখানে? ওখানে আমাকে যে মেরেছে সে এভিডেন্স গুলো শো করেছি, প্রমাণ সহকারে, ডক্টরের যে সার্টিফিকেট সেগুলো সহকারে, ছবি টবি সহকারে আমি দেখিয়েছি সমস্ত কিছু প্রমাণ। এবং ওইখানেও আমি আসলে কোনো পাচ্ছি না, মানে এখন ওর নামে ওয়ারেন্ট হয়ে গিয়েছে, ওখানে ওর নিজের যে এলাকা সে এলাকায়ও পর্যন্ত ওয়ারেন্টের কাগজটা গিয়েছে, তবুও ওকে পুলিশ অ্যারেস্ট করছে না। এবং ও বলছে যে আমাকে কেউ কখনো অ্যারেস্ট করতে পারবে না প্রকাশ্যে,
ও বুক ফুলিয়ে ঘোরাফেরা করছে। মানে আপনি কি চাচ্ছেন এখন? আমি চাই ওর এমন একটা শাস্তি হোক, ও আমার মতো মেয়ের সাথে বা আমাদের মতো মেয়েদের সাথে যে প্রতারণাগুলো করেছে, ভবিষ্যতে যাতে ওকে দেখে আর কোনো মেয়ে এভাবে প্রতারিত না হয়, আর কোনো ছেলে যাতে প্রতারণা করার সাহসটা না। ওনার কি আর বিয়ে হয়েছে তারপরে? না, উনি আমাকে ডিভোর্স দিয়েছে 1.5 মাস হলো। ডিভোর্স পেপার পাঠিয়েছে, আপনি সাইন করেছেন? আমি পাইনি, কিন্তু ও যে সালিশটা হয়েছে না, ওখানে ও একটা পেপারস দেখিয়েছে। ওনারা বললো যে এপ্রিল 17 তারিখে ডিভোর্স ফাইল করেছে বা পাঠিয়েছে আর কি, কিন্তু আমি আমার হাতে কোনো পেপারস পাইনি। পেপারস পাননি, কিন্তু 3 মাস পরে তো ডিভোর্স হয়ে যাওয়ার কথা। হয়েছে 3 মাস? না, এখনো 1.5 মাস হয়নি। হয়েছে। তার মানে আইনগতভাবে এখনো আপনি তার স্ত্রী। জি। আপনার কাবিনের টাকা পেয়েছেন? না, আমি কাবিনের টাকা পাইনি। আচ্ছা, আপনার ফোনগুলো ফেরত দিয়েছে? না, আমার ফোন আমাকে কিচ্ছু ফেরত দেয়নি। আমার যে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো, সেগুলো এখনো পর্যন্ত ছেলেদেরকে দেখাচ্ছে। ছেলেরা আমাকে মেসেজ করে বলছে যে তোরে তো দেখলাম, তোর শরীর দেখলাম। মানে এইভাবেও পারে। ওই মুহূর্তে তো আমাকে বিয়ে করে দিয়েছিলাম, ওই মুহূর্তে আমাকে বিয়ে না করলেও তো হতো। বিয়ে করে সংসার করে আমার টাকা পয়সা নিয়ে, ফোন নিয়ে, আবার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলে এত কিছু কেন? শুরু থেকেও তো শেষ করা যেত। তখন ওকে আমি জামিন করে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমাকে সময় দেন, তখনও আমাকে বলতে পারতো বিয়ে করবো না তোমাকে, এমনি করেছিল। কিন্তু আপনি তো তার নামে মামলা করেছিলেন, আপনাকে বিয়ে না করলে তো উনি ওই মামলা থেকে বেরো হইতে পারতো না। সেটা আবার আমি ওই মুহূর্তে বুঝিনি। আমি মামলা পরে করেছিলাম বুঝছেন? যেহেতু আমাদের বিয়ের কথা ছিল, বিয়ের আগে যেহেতু আমার সাথে উনি অন্যায় করেছে, তাহলে ওনাকে শাস্তি হওয়া দরকার। এসে থানায় থাকা অবস্থায় ওই দিন রাতে আমাকে ওসি জিজ্ঞেস করছিল, আচ্ছা ঠিক আছে আমরা কোর্ট পর্যন্ত না যাই, ছেলেটাকে ডাকাই, আমরা বিয়ে পড়িয়ে দিই। আমি বলেছি না, আমার সাথে অন্যায় করেছে, ওর শাস্তি চাই, আমি ওকে বিয়ে করতে চাই না। তখনও পর্যন্ত এই কথা বলে যাচ্ছিলাম, কিন্তু যখন ও আমার হাতে পায়ে ধরলো, ফোন করে, ওর বড় ভাই ফোন করলো, আমাকে কনভিন্স করলো, নিজের কষ্টের কথা আবার প্রেজেন্টেশন আমার সামনে প্রেজেন্ট করলো, তখন ওর জন্য মায়া হলো, দেন ওকে ছাড়াতে দেয়। আপনাকে যে বলছে যে আমাকে কেউ ধরতে পারবে না, এটা বলার জন্য তো যোগাযোগ করতেছে। না, ও তো আমাকে বলছে না, ও ওর ফ্রেন্ড সার্কেলদের, অন্য ফ্রেন্ড সার্কেল, ওর যে ক্লোজ, তারা তো আমাকে ব্লক করে দিয়েছে। আচ্ছা, ধরুন এই সম্পর্কটা তো আর টিকবে না, এই মানুষটা আবার ফিরে আসলে আপনি তার সাথে সংসার করবেন? এটা আপনার কাছে বা মানুষের কাছে আবার প্রশ্ন। আমি তো সংসার করব না, আপনি বলেন কি করবেন? মানে আপনার জীবন তো। আমি করতে চাইলেও আর সে করবে না। আমি যদি 10 বছর আপনি করতে পর্যন্ত- চান? আমি ওর শাস্তি চাই। আপনি তার সাথে সংসার করতে চান? হ্যাঁ, সংসার করতে চাই। এত কিছুর পরেও কেন? টক্সিক হয়ে গেছে তো সম্পর্কটা। হয়ে গেছে, তাহলে আমি এখন কি করব? আমার কেন বিয়ের নামটা করলো? আমার কেন এই কলঙ্কগুলো মাথায় দিল? আমি তো সেটা একটা কথা। এই যে যখন বের হয়েছি, উনি যখন আমাকে ছেড়ে হঠাৎ করে চলে গেল আপু, আমি সিএনজিতে একা একা চড়তে পারছিলাম না। যে আমি সব জায়গায় একা একা যেতাম, সেখানে আমি রাস্তা পার হতে পারছিলাম না। মানে আমার কাছে মনে হচ্ছিল আমি পঙ্গু হয়ে গেছি। ওই জনের উপর এত পরিমাণে অভ্যস্ততা তৈরি ডিপেন্ডেন্ট হয়েছে। হয়ে গিয়েছিলাম। আমি ওই মুহূর্তে আপু, আমি বাসায় আমি গিয়েছি, আমার মা দেখেছে, আমি রাতে চিৎকার করে উঠতাম, মানে নিতে পারতাম না। ও যে আমাকে ছেড়ে চলে গেছে, মামা করে চিৎকার করে উঠতাম। এখন একটু স্বাভাবিক হয়েছে, তবুও না। আপনি এখনো তাকে ভালোবাসেন? এখনো ঘুম ভাঙলে কষ্ট হয়, এখনো তার কথা আমার মনে পড়ে। মানে এত কিছু কেন? আমি তো জানতাম না যে উনি আমার সাথে সংসার করবে না, কিন্তু উনি তো জানতো আমার সাথে সংসার করবে না। তাহলে এত কিছু দরকার ছিল? আমাকে ঠান্ডা মাথায় বুঝালেও পারতো। এইভাবে আমাকে টাকা পয়সা নিয়ে, আমার জব থেকে আমাকে ছাড়িয়ে, মানে সব দিকে আমাকে পঙ্গু না করলেও পারতো। এখন কি আপনার ব্যাংক ব্যালেন্স যেও কোনো জব করেন? আমি এখন জব খুঁজছি, কিন্তু এরকম ভাবে আসলে পাচ্ছি না। আমার বর্তমানে প্রবলেম হয়ে যাচ্ছে, আমি আমার ওরকম জব পাচ্ছি না। আর আপনার বাবা হচ্ছে গত মাসে দিয়েছিল 10,000 টাকা, কিন্তু 10,000 টাকা আমার ছেলেটা নিয়ে আসলে হয় না। পড়াশোনার খরচটা বেড়ে গিয়েছে, যে কারণে এখন মানে আগে যেভাবে উনি টাকা দিয়েছে 5 বছর পর্যন্ত, অনেক টাকা, কিন্তু এখন আবার যে গত মাসে 10,000 দিয়েছে, এজন্য একটু সমস্যা হচ্ছে। আবার ব্যাংক তো ব্যালেন্স তো একেবারেই জিরো করেই গিয়েছে। এখন এই পরিস্থিতিতে আমার মানে যদি উনি আর কখনো না ফেরেন সংসারে, বা আপনার মামলা গঠিত বেশি হয়, সেটা আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই দেখবেন, কিন্তু আপনি আপনার জীবনটাকে কি করবেন? এখন এগিয়ে নিয়ে যাবেন না? অবশ্যই। কি যদি স্বপ্ন বেঁচে দেখেন? থাকি তাহলে তো আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একটা জব খুঁজছি, যদি পেয়ে যাই জবটা কন্টিনিউ করবো, ছেলেটাকে বড়। ভবিষ্যতে আবার বিয়ে করার ইচ্ছা আছে? সেটা বলতে পারছি না, তবে এই মুহূর্তে নেই। এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বলবো আর বিয়ে করতে চাচ্ছি না। আপনার পুরো গল্পটা বিশ্লেষণ করে যদি বলি যে আপনার কি কি ভুল ছিল, আপনি কি আইডেন্টিফাই করতে পারবেন এক কথায়? হ্যাঁ, অবশ্যই।
আমার ভুল ছিল হচ্ছে আমি যে প্রথমে বিয়ে করেছি সেটাও আমার ভুল ছিল, দ্বিতীয়বার বিয়ে করেছি সেটাও আমার ভুল ছিল। প্রথম বিয়ে করেছিলাম, ছেলেটা নিয়ে থাকতাম, নিজে ট্রাই করতাম যে আমি বিদেশে যাব, কোনো প্রেমে না জড়াতাম, বিয়েতে না জড়াতাম, ছেলেটাকে নিয়ে থাকতাম, তাহলে আমাকে আজকে এখানে আসতে হতো না। এত কিছু সবচেয়ে বড় ভুল ছিল মায়ের কথা না শোনা। মাটা তো জি। আপনার জন্য অনেক কিছু করেছে। আসলে আপনার জীবনের গল্পে কোথাও আমিও কেঁদেছি, কোথাও আমিও একটু প্রশ্নবিদ্ধ হয়েছি যে হয় কি যে এখন আবার একটা বিষয় হয়ে ওঠে যে আসলে কি আপনি ভিকটিম কি উনি ভিকটিম, এটাও একটা প্রশ্ন চলে আসে। কারণ নারীরা এখন বিভিন্ন কারণে হয় কি যে ধর্ষণ মামলা বা নারী নির্যাতন মামলা, এগুলো কিন্তু একটা ট্র্যাপ পুরুষের জন্য। সো যেহেতু আমরা অপর পক্ষের সাথে কথা বলতে পারছি না, আপাতত আপনারটাই আমরা শুনছি, তো আপনারটাই আমরা 100% সত্য হিসেবেও ধরে নিতে পারছি না। তো গণমাধ্যম সবার জন্য উন্মুক্ত, উপর পক্ষের কিছু বলা থাকলে অবশ্যই এটা উন্মুক্ত। তবে আমি চাই আপনি যে কষ্টটা পাচ্ছেন এই কান্নাটা নিশ্চয়ই মিথ্যা না, সেটা আপনার চোখ দেখে বোঝা যাচ্ছে। আর একটু কথা বলি, হ্যাঁ। যদি ফাঁসানোর হতো ওকে ফাঁসাতাম না, কারণ ওর যে কিছু নাই সেটা আমি শুরু থেকেই কিন্তু জেনেছি। অন্য কাউকে হয়তো ফাঁসাতাম যার আসলেই কিছু আছে। ওর এলাকায় যে আমি গিয়েছি, আমাকে কিছু কিছু লোক বলেছে এখন যে জোর করে তোমাকে ওর বাসায় উঠাই দেবো, বলবো যে এই মেয়েকে দিয়ে সংসার করতেই হবে, একটা জায়গা যে লিখে দেবো, ওর তো জায়গাটাও নেই, ওর তো থাকার একটা ঘরও নাই, তোমাকে তুলে দিয়ে আসবো কোথায় আমরা। সবাই যে অন্যায় বলেছে তা না, কিছু কিছু 2-4 জন তো আমার পক্ষে কথা বলেছে, তারা বলেছে তুলে দিয়ে আসবো কোথায়। চেয়ারম্যান এখন মানে স্পষ্ট করে বলতে হচ্ছে, উনি আমাকে নিজেও বলেছে ওর কিছুই নাই, তুমি এখানে যদি থাকো তোমার লাইফটা আরো ধ্বংস হবে, তার চেয়ে ভালো তুমি এখনই কেটে পড়ো। কি একটা অবস্থা, যখন সবকিছু পেলেন, সবকিছু হারিয়ে যখন আবার সবকিছু গেদার করলেন, সবকিছু পেলেন, তখন আবার সবকিছু হারালেন। মানে সৃষ্টিকর্তা এইভাবেই হয়তো আমাদের পরীক্ষার মধ্যে আমার দিয়ে অনেক নিয়ে বড় যান। ক্ষতি করেছে আপু, অনেক বড়। আমার জবটা থেকে আমাকে না ছাড়ালেও পারতো, জবটা তো কন্টিনিউ করতে দিতে পারতো। ফিনান্সিয়ালি আপনাকে একদম শেষ করে দিয়ে গেছে। এখন যে আমি মামলা চালাচ্ছি, একজন ব্যাংকারের কাছ থেকে 50,000 টাকা লোন করেছি, বলেছি যে আমি যখন পারবো আপনাকে ধাপে ধাপে টাকাটা দেবো, একবারে দিতে আমার পক্ষে সম্ভব না, বা আমার বাবা যদি টাকা দেয় আমি বাবাকে কনভিন্স করবো, বলবো, বোঝাবো, আমি তখন টাকাটা দেবো। মানে বর্তমানে হচ্ছে আমি এই অবস্থা ফেস করছি। ও জানে যে ওর হাতে যদি টাকা থাকে তাহলে আমাকে আরো মামলা টামলা করবে, আরো হ্যারাসমেন্ট করবে, তো ব্যাংক ব্যালেন্স জিরো এই জন্য জিরো করেছেন, চলে যায়, তাহলে আমাকে কিচ্ছু করতে পারে। মানে কি বিয়ে করেছে আর জানেন কিছু? আমি জানি না, তবে কোনো প্রেম আছে ওনার? হ্যাঁ প্রেম শুরু থেকেই আছে, মানে উনি ওনার এলাকায় শুনতে পারবেন ইন্টারমিডিয়েটের আগে থেকে প্রেম শুরু করেছে, এখনো পর্যন্ত ওনার প্রেম চলছে, এবং আমাকে বিয়ে করেও প্রেম করেছে। ওই যে বললাম 48 বছরের একজন মহিলা, ওই ভদ্র মহিলা আমার যতটুকু ধারণা এখনো ওনার সাথেই আছেন। 48 বছর বয়সে কি একজন ভদ্র মহিলার সাথে ওনার প্রেম শারীরিক চলে? সম্পর্ক আছে, বা এমনি আচ্ছা। প্রেম আছে, ভালোবাসা আছে। বিয়ে না, বিয়েটা করেনি মনে হয় এখনো, তবে এখনো ওই মহিলার সাথেই আছেন। সুগার মাম্মি কিছু, মানে টাকা দেয়? জি অবশ্যই। আর এই যে আমার যে হাজবেন্ড, বর্তমান যে হাজবেন্ড, উনি তো এইরকমই, মানে আমাকেও তো পটিয়েছে শুধুমাত্র টাকার জন্যই। আমার সাথে যে প্রেম প্রেম অভিনয়টা করেছে, ভালোবাসার অভিনয়টা করেছে, সেটা তো আসলে না। এই জন্য গুরুজনরা কি বলে জানেন, যে আমাকে কখনো টাকা দেখাইতে হয় না। পুরুষ যখন একবার টাকা লোভ বা দেখে ফেলবে, তখন স্ত্রী থেকে নিতে 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 আর কখনো কিন্তু তার থাকবে না, মানে হুঁশ থাকবে না। যাই হোক, আমরা এক পক্ষ থেকে শুনেছি, আমরা যে যাচাই বাছাই না যাই। আপনার জন্য শুভকামনা। আসলে এছাড়া আর কি বলার আছে? আপনার ছোট্ট একটা বাচ্চা আছে, যে আপনার এখন আপনাকে মেয়ে ডাকে না, আপনার বাবা, তো সে নিশ্চয়ই আপনার দায়িত্বটা নেবে এবং পরবর্তীতে বুঝে শুনে হাঁটবেন। একটা মাত্র মেয়ে তো, অনেক বড় ভুল করে ফেলেছেন হয়তোবা। আপনি ভালো থাকেন। জি ইনশাল্লাহ। কিছু বলার আছে আপনার হাজবেন্ডের উদ্দেশ্যে, যাকে আপনি হারিয়েছেন বা যিনি আপনার সাথে আপনার পুরো জীবনটা এলোমেলো করে দিয়ে গেছে? ওনার উদ্দেশ্যে আমার একটাই বলার, সেটা হচ্ছে মানে আপনি আমার সাথে যা করেছেন সেটা না করলেও পারতেন। সবটা বলেছিলাম আপনাকে, আমি আমার নিজের সম্পর্কে কোনো কিচ্ছু গোপন করিনি, সবটা উজাড় করে দিয়েছিলাম, উজাড় করে বলেছিলাম। নিজে বাঁচার জন্য আমাকে যে সিঁড়ি হিসেবে ব্যবহার করলেন, এটা ঠিক করেননি। হয়তো বা বিচার হবে, যেমন আইনের আওতা একটা তো বিচার অবশ্যই হবে, যদি ওনার ক্ষমতা থাকে, আপনার যদি ক্ষমতা থাকে হয়তো বা সেটা আপনি আসলে সফট করার চেষ্টা করবেন, কিন্তু আল্লাহর বিচারে হচ্ছে এটা কখনোই ছাড় পাবেন না আপনি। আমার যেভাবে নিঃস্ব করেছেন, আমাকে যেভাবে প্রতারিত করেছেন, আমাকে যেভাবে কাঁদিয়েছেন, আপনি তো জানতেন, পৃথিবীর আর কেউ না জানলেও যে আমি আপনাকে কতটা ভালোবেসেছিলাম, স্বপ্ন দেখেছিলাম, বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম। আসলে দেশবাসীকে আমি এটা বোঝাতে পারবো না, কিন্তু আপনি তো বুঝেন
আপনি আমার সাথে অন্যায় করেছেন, যেটার বিচার একদিন অবশ্যই আপনি পাবেন। আমরাও সেটা বিশ্বাস করি। আমি একটা কথা খুব ভালোভাবে বিশ্বাস করি যে প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে, যে আপনি আজকে হয়তো ছোট্ট একটা পৃথিবীতে আমরা কিন্তু ছোট্ট সময়ের জন্য পরীক্ষা দিতে এসেছি। এই পরীক্ষার ছোট্ট লিমিটেড সময়টায় আমরা যখন মানুষকে কষ্ট দেই, এই কষ্টটা সৃষ্টিকর্তা হয় এই পৃথিবীতে অথবা তার পরবর্তীতে কোনো একটা সময় আমাদেরকে ঠিক বুঝিয়ে দেবে। দর্শক, যাচাই বাছাই যাবো না, আমরা জীবনের গল্পটা তুলে ধরা আমাদের কাজ, আমরা সেটাই তুলে ধরেছি। সুমাইয়ার জীবনের গল্প শুনলাম। সুমাইয়ার জন্য অনেক অনেক দোয়া থাকলো, উনি যেন অনেক ভালো থাকেন। আপনারা সবাই বুঝে শুনে সিদ্ধান্ত নেন, আর গার্ডিয়ান কখনো আপনার খারাপের জন্য কথা বলে না। সবাই ভালো থাকবেন।